সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি। গতদিন বলে গিয়েছিলাম যে আজ থেকে টানা 3 দিন আমরা দীপাবলির আলোয় সাজব। দীপাঞ্জলির বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দীপাঞ্জলির অনুষ্ঠানে প্রথম দিন, আর প্রথম দিনেই আমরা সেই আলোর রোশনাইতে নিজেদেরকে নিয়ে যাব, ভাসিয়ে নেব। তার সঙ্গে অবশ্যই থাকবে গান, কারণ এমন একজন শিল্পী আমাদের মাঝখানে এসছেন যার সঙ্গে আপনাদের অনেক অনেক আগের পরিচিতি এবং আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী। তাকে যেমন আমরা রূপলী পর্দায় দেখেছি, তার সেই ছোট্টবেলার থেকে সেই শামু, শ্যাম, বসন্তকে ডেকে এনে একেবারেই বলে দেওয়া ফুল ফোটাতে মধুবনে একবার ডাক দে রে বসন্ত রে আমি এসে গেছি রে। তিনি এসে গেছেন আজকে আমাদের দীপাঞ্জলির অনুষ্ঠানে। অরিন্দম গাঙ্গুলি, অনেক স্বাগত দাদাকে। নমস্কার, তোমাদের সকলকেও স্বাগত জানাচ্ছি এবং সিটিভিএন এর সকল কর্মী যারা আছেন, যারা আমার সামনে রয়েছেন, তাদের সকলকেও বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং আমার সহযোগী শিল্পী যারা আছেন এবং তুমিই বলছি তোমাকেও আমার বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। একদম বুঝতেই পারছেন যে আজকে অনুষ্ঠানটা একদম অন্য মাত্রায়। দীপাঞ্জলি, সেই অঞ্জলি আজকে একদম অরিন্দমদাই বলছি আমি, অরিন্দমদার হাত ধরে তার কণ্ঠে আমরা ভাসবো। কারণ ছোট্টবেলায় এই জগতে পা রাখা মানে গানের জগতে মায়ের হাত ধরে, অরিন্দমদা, তাই তো? হ্যাঁ, সেটা অনেক অনেক বছর আগে, খুবই তখন ছোট আমি, তখন আমার বয়স ধরো 5-6 বছর বয়স। তো তখন থেকেই মায়ের হাত ধরেই, মা আমার সঙ্গীত গুরু, তার হাত ধরেই আমার সঙ্গীত জগতে পা রাখা। তারপর থেকে চলছে এখনো। আজকে এমন একটা দিনে এই সিটিভিএনে এসেছি, এই 2016 সাল আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ 2016 সাল আমার শিল্পী জীবনের 50 বছর। আরে বাবা বাবা, বাহ, খুব ভালো লাগলো। এত ছোট থেকে, থ্যাংক ইউ, এত ছোট থেকে এসেছি এবং যবে থেকে এসেছি তবে থেকে আসলে দর্শক শ্রোতাদের শুভেচ্ছায়, তাদের আশীর্বাদে আমি কিন্তু যবে থেকে এই জগতে পা রেখেছি তবে থেকে আজ পর্যন্ত, 1966 শুরু আর এই 2016 আজ পর্যন্ত এখনো চালিয়ে যাচ্ছি আর কি। একদম আমাদের মানে একদম আন্তরিক শুভেচ্ছা চালাতেই হবে। অবশ্যই আজকে অরিন্দমদার সঙ্গে আমাদের কথা এবং গান পরপর চলতে থাকবে। তাই দীপাঞ্জলিতে আপনাদেরকেও অনেক অনেক স্বাগত জানাবো অরিন্দমদার পাশাপাশি, এবং বলবো যাদের জন্যই অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাওয়া তারা রয়েছেন একদম আমার পাশে। কিবোর্ডে রয়েছেন দেবাশিস দাকে সুপ্রভাত স্বাগত, গিটারে রয়েছেন শম্ভুদাকে সুপ্রভাত স্বাগত, অবশ্যই তবলায় এবং ঢোলে রয়েছেন সুবলদাকে এবং মৃগাঙ্কদাকে, আর কি আমরা সুবলদা বলে অভ্যস্ত বলে বলে ফেললাম। মৃগাঙ্কদাকে সুপ্রভাত স্বাগত এবং বিক্রমদাকে অক্টোবরে সুপ্রভাত স্বাগত জানাচ্ছি। এবং অবশ্যই আমি সুবর্ণা রয়েছি এবং আজকে এই অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। কেমন লাগছে পরপর করে, যেমন আমাদের মানসিক জোর বাড়ান, আজকেও কিন্তু বাড়াবেন ফোনের মাধ্যমে। তবে একদম অরিন্দমদার কাছে আগে একটা গানের অনুরোধ নিয়ে। দেখো, আসলে যে পরিবেশের মধ্যে আমাকে এনে বসিয়েছো তোমরা, সেই পরিবেশ নিয়ে দীর্ঘ আমি 7 বছর, সিরিয়ালটা 10 বছর, বামা খেপা, হ্যাঁ, যেটা সর্বকালীন রেকর্ড একটা। তো 7 বছর ধরে সেই চরিত্রে অভিনয় করেছি। তো আজকে এরকম একটা পরিবেশের মধ্যে আমাকে এনে আমার সেই নস্টালজিয়ায় একটু ভুগছি আমি, কারণ এই সদ্য সিরিয়ালটি শেষ হয়েছে। তো এখনও কিছুটা মন পড়ে থাকে ওখানে। তো আজকে আমি মাকে আমার অভিনয়ের মাধ্যমে যে গান প্রায়ই গাইতাম সেই গানটি দিয়ে শুরু করছি। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য তোর ভাব সাগরে ভেসে আমি, ভাব সাগরে ভেসে আমি হব মাতো পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্য তোর ভাব সাগরে ভেসে আমি, ভাব সাগরে
ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি, কেমন তুই জ্ঞানদাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভাবে খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। তোর ভাবে খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। কুতূহল মরে জীবনে নিয়ে নে মা তোর চরণে। কুতূহল মরে জীবনে নিয়ে নে মা তোর চরণে। সদানন্দে যাই চলে, সদানন্দে যাই চলে, ওরে সর্বদ্বীপজয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভাব সাগরে ভেসে আমি, ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। অসাধারণ। কোথাও যেন আমরা আবার সেই সাধক বামাখ্যাপাকে দেখতে পেলাম আর কি অরণ্যদার হ্যাঁ, মাধ্যমে। আসলে এখনো এই গানগুলো গাইলে আসলে কি জানো, যখন এত বছর ধরে যখন অভিনয় করেছি, যখন এই মেকআপটা চড়াতাম একটা কি যেন হতো, এবং এখনো আজকেও সেই গানটা গাইবার সময় সেই অনুভূতিটা বোধহয় কিছুটা ফিরে এলো। মানে ভীষণ অসাধারণ। মানে এখানে আমাদের মিউজিশিয়ানস দাদারাও রয়েছেন, প্রত্যেকেই বলছেন, আপনারা ওরাও উপর থেকেও খুব বলছেন। সুন্দর বাজালেন, কিন্তু খুব সুন্দর মানে বাজালেন। ভীষণ ভালো লাগলো। কারণ আমরা বলি শ্যামা সঙ্গীত, মাকে আরাধনা। আমরা একটা শব্দ জানি, এই পদাবলীর যে গানগুলি হয় ভক্তিগীতি, আপনি নিজেও জানেন, সেটা হচ্ছে মা। একটি মা আমাদের শ্যামা মা।
আর আমরা ভক্ত, তারা সন্তান। এবং আজকে যে গানটি দিয়ে যে শুরু করলেন, যেহেতু আমাদের দীপাঞ্জলি, সেখানে কোথাও যেন এই মা আর সন্তানের মেলবন্ধন আমরা আপনার মাধ্যম দিয়ে পেলাম। আসলে কি জানো, এই যে মা যে শব্দটা, এই মা শব্দটা আমাদের প্রতিটা মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে। আমরা দেখো, যখন আমরা মা, ওষ্ঠবর্ণ তো মা, যখন আমরা বলি মা, দুটো ঠোঁট দিয়ে বলি, এবারে আমরা যখন এমনিও বলি তখনও মা আসে। যখন আমরা দুঃখে থাকি ও মা বলি, যখন ব্যথা পাই ও মা বলি, আবার যখন আনন্দ পাই ও মা। দেখো, মা এইভাবেই জড়িয়ে আছে। একদম সত্যি। তো একটি কথা বলি, আজকে আমি অনুষ্ঠানের শুরুতেই বললাম যে আপনার এই মানে আপনার উপস্থিতিতে আমাদের এটাই মনে হলো যে আমি এসে গেছি রে। আপনার ইন্ডাস্ট্রিতে প্রথম ডেবিউ মুভি হচ্ছে হংসরাজ, এবং অজিত গাঙ্গুলির 1876, খুব সম্ভবত 18 না 1977, হ্যাঁ, sorry, এত বছর আমি বয়স নয়। 1976 সাল। হ্যাঁ, 1976 1976 সালে হংসরাজ মুক্তি পায়, এটা ঠিকই, কিন্তু এটা আমার ডেবিউ ফিল্ম কিন্তু নয়। 1976 মানে আজকে 2016, 40 বছর 40 হচ্ছে। বছর। হংসরাজ 40 বছর ঠিকই, আর আমার যে 50 বছর এই জগতে, আমার ডেবিউ ফিল্ম প্রস্তর স্বাক্ষর। এবং তারপরে আরও, মানে হংসরাজ হওয়ার আগে আমি আরও 15খানি ছবিতে অভিনয় করেছি। মানে একদম শিশু হ্যাঁ, শিল্পী মানে হিসেবে প্রথম। ওই যে বললাম না আমি, যে শুরু করেছি যেটা প্রস্তর স্বাক্ষর দিয়ে শুরু। আমার দ্বিতীয় ছবি কখনো মেঘ, উত্তম কুমারের সঙ্গে। তৃতীয় ছবি সাবরমতী, সেটাও উত্তম কুমারের সঙ্গে। এবং এইগুলো হতে হতে তারপরে যেমন একটা ছবি করেছিলাম স্ত্রীতে আমি উত্তম কুমারের ছেলের ভূমিকা অভিনয় করেছিলাম। আর আমার জীবনের শুরু সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোটবেলার অভিনয় দিয়ে। তো এইগুলো ধাপে ধাপে পেরিয়ে তারপরে হংসরাজ। কিন্তু হংসরাজের ব্যাপক জনপ্রিয়তায় এই বাকিগুলো ঢাকা পড়ে যায় আর কি। মানে প্রস্তর স্বাক্ষর যেটা বললেন, ওটা এবার আমি ঠিকঠাকই বোধহয় বলবো 1967 সাল বোধহয়, হ্যাঁ, 1967 রিলিজ এ করেছিল, প্রস্তর স্বাক্ষর একদম রিলিজ release করেছিল হয়েছিল। 67, আমি শুটিং শুরু করি 66-এ। ছোট্টবেলা থেকে এই জগতের সঙ্গে যুক্ত হওয়া, কিন্তু তার সঙ্গে গানটাকে আত্মস্থ করে রাখে, এটা একটা বিশাল বড় ব্যাপার অরিন্দমদা। কারণ আপনার এই যে মায়ের হাত ধরে এই সুরকে চেনা, বা তার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বিভিন্ন অনুষ্ঠান করা, আজ অবধি আপনার সেই কিন্তু জার্নি এখনো চলছে। তার সঙ্গে অভিনয়, অদ্ভুত একটা মিশেল আপনার জীবনে। সেটা দেখো, একদম তোমাদের ভালোবাসায়, শুভেচ্ছা, এবং এই যে আজকে যারা অনুষ্ঠান দেখছেন সেই সব দর্শক শ্রোতাদের শুভেচ্ছায় এখনও চালিয়ে যাচ্ছি। তবে একটাই জিনিস, যে আমার শিল্পী জীবন ঘিরে এই 50 বছরে আমি একটা জিনিস খুব মেনটেন করেছি, সেটা হচ্ছে যে বেছে বেছে কাজ করা, একটু মেপে কাজ করা, একদম ভেসে যায়নি কখনো। তো সেইটাই যার জন্য হয়তো একটু টিকে আছি আর কি। একেবারেই অরিন্দমদাকে টিকে শব্দটাকে সরিয়ে দিয়ে বলবো একদম থাকতে হবে আমাদের একদম মনের মাঝারে। এবং আজকে যে অরিন্দম গাঙ্গুলিকে আপনারা দেখছেন, অনেকেই দেখছেন, সঙ্গীত জগতেও তার পসার এবং বিভিন্ন অনুষ্ঠান। আরেকটি গুণগত মান ওনার রয়েছে, আরও দুটি, সেটি আজকে আলোচনা চলতে চলতে বলবো, আরেকটি গানের পরে নয়। আচ্ছা, এবারে যেটা আমার মনে হয়, একদম আমরা আসবো, অরিন্দমদা বোধহয় একজন বন্ধু চলে ও এসেছেন আচ্ছা, কথা আচ্ছা, বলতে নিশ্চয়ই, আপনার নিশ্চয়ই, সঙ্গে। নিশ্চয়ই। সুপ্রভাত, কে আছেন? আর হচ্ছে আপনার ফার্স্ট বই, আমরা একটু যদি জোরে পাই আওয়াজটা। যদি ওই গানটা গাইতে পারে, এই দুটো গানে। দাদা, আরেকবার আপনার নাম আর জায়গাটা বলবেন? আমি চেন্নাই থেকে বলছি, বিমলেন্দু সাহা। আচ্ছা, চেন্নাই থেকে বিমলেন্দুদা, নমস্কার। নমস্কার। আপনি টিভির আওয়াজটা একটু মিউট করে দেবেন, তাহলে আমরা কথা শুনতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। বলুন, আপনি বলুন, দাদা আছেন, বলুন। হ্যাঁ, নমস্কার বিমলেন্দু বাবু। নমস্কার, আমি বিমলেন্দু সাহা চেন্নাই থেকে বলছি। হ্যাঁ, বলুন। সঙ্গীতে রিকোয়েস্ট আছে, হ্যাঁ, আমার মায়ের পায়ের জবা হয়ে। আর আপনার ফার্স্ট বই শ্যামা হংসরাজের, হ্যাঁ, ও দিদি বনি। আচ্ছা আচ্ছা। গানের রানী। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে থাকা। আজকে এই প্রথমটা পুরো গান দিয়ে শুরু করলাম, কিন্তু এরপরে পুরো গান গাইতে গেলে কিন্তু আর অনুষ্ঠানটা সারাদিন ধরে চলবে না, একদমই তাই। তো সুতরাং আমি একটু একটু করে নিশ্চয়ই। উনি চেন্নাই থেকে অনুরোধ করেছেন। আসলে কি জানো,
শ্যামা সঙ্গীত তো আমি আগে গাইতাম না, সেরকমভাবে গাইতাম না, কিন্তু ওই বামা খ্যাপা করতে গিয়ে যেগুলো আমার মধ্যে এসছে সেগুলো গাই। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক ও তার গন্ধ না থাক, যা যাচ্ছে সে নয় রে ভুয়া বরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক, ও গন্ধ না থাক, যা যাচ্ছে সে নয় রে ভুয়া বরণ, মায়ের পায়ের জবা খোঁজে ওঠ না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা খোঁজে ওঠ না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা খোঁজে ওঠ না ফোটে মন। আর ওনার আরেকটা গান, ও দিদিমণি ও দিদিমণি গানের রানী, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে, ও দিদিমণি গানের রানী, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে, আমি যে অনেক আশায়, আমি যে অনেক আশায় ঘুরে ঘুরে এসেছি এখানে, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে। এইভাবে না গেলে কিন্তু অনুষ্ঠান শেষ করতে না, পারবে একদম না। অনুরোধ কিন্তু আপনার সঙ্গে সঙ্গে দাদা রাখা হলো, আপনি চেন্নাই থেকে ফোন করেছিলেন এবং অরিন্দম দা বলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার অনুরোধ এখান থেকেই রেখে দিয়েছেন এবং দুটো গানেরই অনুরোধ রেখেছে। আসলে কোথাও যেন একটা এই যে হংসরাজ, আপনি যদিও প্রস্তর স্বাক্ষর আপনার শুরু, কিন্তু হংসরাজের জায়গা থেকে আপনার সঙ্গীত জীবনের সঙ্গে বা আপনার যে এর সঙ্গে সংযুক্তিকরণ অদ্ভুতভাবে যেন মিলে গিয়েছিল হংসরাজ। একদমই তাই, ভীষণভাবে। আর গল্পটা হচ্ছে যে হংসরাজ ছবিতে কিন্তু প্রথমে আমি অভিনয়ের জন্য নির্বাচিত হইনি। আচ্ছা, হংসরাজ আমাকে প্রথমে গান গাইবার জন্য বলা হয়েছিল। ইনফ্যাক্ট শ্রদ্ধা বনশ্রী সেনগুপ্ত উনি একদিন আমাকে ফোন করলেন যে দেখ সুধীনদা, মানে শ্রদ্ধেয় সুধীন দাশগুপ্ত, সুধীনদা একটা ছবি বাচ্চাদের নিয়ে ছবি হচ্ছে, সেখানে সুধীনদা শুট করছেন, তো ওই বাচ্চার গলা চাইছেন, তুই একটু যোগাযোগ কর। তো আমি যোগাযোগ করলাম, গানও তুললাম, কিন্তু সমস্যা যেটা হলো হংসরাজ তো সেই অর্থে কোনো মানে স্টার কেন্দ্রিক ছবি নয়। একদম। তো তার ফলে যেটা হলো, এবারে রেকর্ডিং কোম্পানি থেকে বলা হলো যে গানটাও যদি কেউ নতুন গায় তাহলে খুব মুশকিল, মানে মার্কেটিংয়ের দিক থেকে মুশকিল। তো সেই টেকনিক্যাল কারণে গান থেকে আমি বাদ পড়ি। আচ্ছা, এবং বাদ পড়ার পরে পরিচালক শ্রদ্ধেয় অজিত গাঙ্গুলি আমাকে বলেন যে অভিনয়টা করতে। প্রথমে আমি রাজি হইনি, তারপরে আমি অভিনয় করতে রাজি হলাম মায়ের ইচ্ছে, মানে গর্ভধারিণী মা এবং হয়তো ওই মা, সব মায়ের ইচ্ছেতেই রাজি হলাম। তারপরে তো হংসরাজ ইতিহাস হয়ে গেল। আর আমার জীবনে বহু কাজের মধ্যে যে দুটো মূল মাইলস্টোন, হংসরাজ আর বামা খ্যাপা, দুটোতেই কিন্তু মা তারা অদ্ভুতভাবে জড়িয়ে। এটা কিন্তু আমি নিজে পরে রিয়েলাইজ করে আমার নিজেরই খুব অবাক লেগেছে, কারণ হংসরাজ যে প্রোডাকশনের আন্ডারে হয়েছিল তার নাম ছিল তারামা চিত্রম। আচ্ছা, আর সাধক বামা খ্যাপাও তাই। একদমই তাই। মানে কোথাও যেন যে আপনি বললেন গর্ভধারিণী মা এবং আমাদের সব থেকে মানে সেই ঈশ্বর মা আর কি, তার আশীর্বাদ, তার ভালোবাসা এবং স্নেহ, এটা সব থেকে বড় বিষয় আমাদের প্রত্যেকের কাম্য। এবং অরিন্দমদার ক্ষেত্রে কিন্তু সেইভাবেই পথ চলা। তবে অরিন্দমদা আজকে যেমন আমরা গানও শুনছি, তার সঙ্গে অনেকগুলো না জানা তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে পারছি, যেগুলো আমরা জানি না হয়তো। হ্যাঁ, আমার গল্পের ভান্ডারটাও বিরাট। কারণ আপনি সেই মহানায়কের সঙ্গে অভিনয় করেছেন এবং পরপর দুটো ছবিতে তাকে দেখেছেন, তিনটে ছবিতে তাকে সামনাসামনি দেখেছেন, তার যে মেজাজ বা তার যে অ্যাটিটিউড ছিল সেগুলো
দেখেছেন আপনি, সেভাবে পথ চলা আর কি। আচ্ছা, আমরা পথ চলছি, আপনার সাথেও পথ চলছে, কারণ আপনি অনেক ছোট্ট ছোট্ট খুদেদেরও তৈরি করছেন এই জগতের জন্য, এটা একদম সত্যি কথা। কিছুটা। আপনি খেয়ালি দিই, এবং এটা আমার মনে হয় আমাদের এই জগতের জন্য একটা বড় প্রাপ্তি যে আগামী প্রজন্ম তৈরি হচ্ছে অরিন্দম দা এবং অবশ্যই খেয়ালিদির হাত ধরে, তাদের ইনস্টিটিউশনের হাত ধরে এই জগতে পা রাখছে। প্রশিক্ষণটা খুব জরুরি আমার মনে হয়, ভীষণ রকম জরুরি। আর এখন যেটা সময় এসে গেছে, সেই সময়ে কিন্তু এই প্রশিক্ষণ পাওয়াটা খুব জরুরি। তার কারণ এখন আমাদের সময় কম। আমাদের ধরো যখন আমরা শুটিং করি তখন একদিনের মধ্যে অনেকটা কাজ তুলতে হয়, তো যদি তৈরি হওয়া ছেলে মেয়ে না পাওয়া যায় তাহলে সেটা মুশকিল হয়। এখন আগেকার দিনে আমাদের ছেলেবেলায় যেটা হতো, আমাদের শেখানো হতো, শিখিয়ে আমাদের শট নেওয়া হতো, কিন্তু এখন তো সে সময়টা দেওয়া যায় না। আর সব থেকে বড় কথা, এটা খুব দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি যে বিশেষ করে সিরিয়ালের জগতে পরিচালক হিসেবে যারা এখন আছেন তারা কাজ তুলে দিচ্ছেন, কাজ করছেন, অনেক দক্ষ পরিচালকও আছেন, কিন্তু অভিনয়টা দেখিয়ে দেবার বা আমি কি চাইছি সেইটা কমিউনিকেট করার লোক ভীষণ কম, ফলে তৈরি হয়ে আসতে হয়। কোথায় দরকার প্রশিক্ষণ সেটা কিন্তু আমরা অরিন্দমদার কাছ থেকে জানলাম। সত্যি তৈরি হয়েই আসতে হয়, যাতে যেটা উনি বলছেন, আমরা অনেক সময় বলি আমি এটা চাই কিন্তু অভিনয়ের মাধ্যমে বলতে পারছি না, কিন্তু আপনি যদি প্রশিক্ষিত হন, প্রশিক্ষণপ্রাপ্ত হন, আপনি ধরে নিতে পারবেন আচ্ছা উনি বোধহয় এটা চাই। এটা একটা বড় বিষয়। আমরা আবার আসবো অরিন্দমদা, একটা গান হয়ে যাক। আমার এই যে গানটি, রামপ্রসাদের এই গানটি, আমার মনে হয় যে এটা সমগ্র মানব জাতির, এই বহু বহু বছর আগে যে গান উনি লিখে গেছিলেন, এটা কিন্তু সমস্ত মানব জাতির কাছে শিক্ষণীয় এই গানটি। মনোরে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মনোরে কৃষি কাজ জানো না, মনোরে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মনোরে কৃষি কাজ জানো না, মনোরে কৃষি কাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত বেচি শক্ত বেড়া, তার কাছেতে জমে ঘেঁষে না। মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জমে ঘেঁষে না। মনোরে কৃষি কাজ জানো না, মনোরে কৃষি কাজ জানো না। গুরুদত্ত বীজ রোপণ করে, ভক্তি বাড়ি সেচে দেনা। গুরুদত্ত বীজ রোপণ করে, ভক্তি বাড়ি সেচে দেনা। ওরে একা যদি
না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে নে না, একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে নে না, মনোরে কৃষি কাজ জানো না, মনোরে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মনোরে কৃষি কাজ জানো না, মনোরে কৃষি কাজ জানো না, মনোরে কৃষি কাজ জানো না। একদম, এটা আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। এই সত্যি কথা, সুরটি দেখো বোধহয়। কত বড় কথা বলে গেছেন। আমাদের যে এই মানব জীবন, এটা খুব দুর্লভ জীবন, কিন্তু সেই জীবনটাকে যদি আমরা ঠিকঠাক কাজে লাগাতে পারি, সেটা সে তখনও যেমন সত্যি, আজও তেমন সত্যি, আর ভবিষ্যতেও সেই সত্যি হয়ে থাকবে যে আমরা বেশিরভাগই কিন্তু এই দুর্লভ মানব জীবনকে তুচ্ছ কিছু চাওয়া পাওয়ার হিসেব করতে গিয়ে কোনো কাজেই লাগাই না। সেই জন্যই তো বলছেন যে এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, আমাদের অনাবাদী এখন থেকে যায়। অনাবাদী থেকে এখনো গেছে। এবং সত্যি আমাদের সেই বলে না যে আজ শুরুতেই বলেছেন আমার চেতনার চৈতন্য, এই শব্দটা আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষের, যে কোনো বয়সে মানুষের মধ্যে এই জাগরণ হওয়া জরুরি রয়েছে। তবে অরিন্দমদা, ঘুরে ঘুরে একটা জায়গাতেই আমার আসতে খালি ইচ্ছা করছে, সেটা হচ্ছে আপনার সেই ছোট্টবেলার থেকে এই জগতে পা রাখা, ধীরে ধীরে বেড়ে ওঠা, ভালোবাসা। আপনি কমার্স নিয়ে পড়াশোনা করেছেন একদম। বোধহয়, এবং মানে তুমি তো অনেক কিছু জানো দেখছি। না সেখানেও ওই মানে তালমেল নিয়ে চলা, এটা সব থেকে বড় বিষয়। এক আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন বাড়ানো, তার সঙ্গে গান এবং অভিনয়, এই তিনটেকে তালেন দেয়। এখনকার বাচ্চাদের আমরা অনেক কিছু দেওয়ার চেষ্টা করি, সবসময় তারা যে নিতে পারছে এটাও কিন্তু নয়। আসলে কি জানো, তুমি যে কথাগুলো আমাকে বলতে বাধ্য করছো, আমি সেগুলো বলছি। সেটা হচ্ছে যে কি জানো তো, সবাই তো সবটা পারে না, সবাই দ্বারা সবটা হয় না। আজকে যেমন এত সুন্দর কিবোর্ড বাজাচ্ছে, এবার আমি যদি ওখানটায় গিয়ে বসি, আমি তো ওরকম বাজাতে পারবো না। তো সেইটাই আমি বলছি যে যে বাচ্চার এটা ভীষণ নজর দেওয়া উচিত যে তার যেদিকে ন্যাক। আমরা কি করছি, আমরা জোর করে, মানে এখন বিশেষ করে এখন যে ট্রেন্ডটা হয়েছে, জোর করে আমরা শিল্পী বানাতে চাইছি। এটা কিন্তু এত সহজ নয়। সুতরাং যে বাচ্চা যেদিকে তার ন্যাক, অনেক বাচ্চা আছে যারা দারুণ খেলাধুলার দিকে ন্যাক। তুমি ভেবে দেখো যে এখন একটা এমন পরিস্থিতি, এমন একটা সময় এসে গেছে যেখানে পড়াশোনার চাপটা তো সাংঘাতিক রকম, এবং বাচ্চারা বিকেলে খেলতে যেতে ভুলে গেছে। হ্যাঁ, জগৎটা একদম কম্পিউটার কেন্দ্রিক হয়ে গেছে। এই যে খেলতে যাওয়া, যেতে ভুলে যাওয়া, এই যে সবুজের সঙ্গে না মেলানো, সবুজ যদি সবুজের সঙ্গে না মেলে, সেই রবীন্দ্রনাথের বাহ, সবুজের একদম অভিযান সবুজের যেটা, অভিযান। তো সবুজের সঙ্গে যদি না মেলে, তাহলে তার বিকাশটা হবে কি করে? এই বিকাশটাই কিন্তু হচ্ছে না। সব থেকে মানে একটা চ্যানেলে বসে এটা হয়তো বলা কতটা বাঞ্ছনীয় আমি জানি না, কিন্তু যেহেতু বহু বছরের অভিজ্ঞতা সঙ্গে আছে, সেটা বলতে পারি। এই যে প্রতিযোগিতামূলক জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে, হ্যাঁ খুব ভালো, তারা গান করছেন, তাদের প্রতিভার বিকাশ হচ্ছে, কিন্তু আমার বারবারই মনে হয় যে এই যে ধরনের প্রোগ্রামগুলো হয়, তাতে একটা সেকশন অতি অবশ্যই থাকা উচিত, সেটা হচ্ছে মৌলিক গানের সেকশন। বাহ, এটা তারা খুব যারা মানে গায়, তারা কিন্তু অন্যের গায়কী নকল করে গায়। তার ফলে কি হচ্ছে, তারা হয়তো চ্যাম্পিয়ন হলো, এবং তাদের আয়ুটা কিন্তু বছর দুয়েকের মধ্যেই হয়ে যায় শেষ। আর তো খুঁজে পাই না। এবারে কি হচ্ছে, আজ পর্যন্ত তুমি যে কোনো শিল্পীর, সে অভিনয় বলো, গানে বলো, যে কোনো শিল্পীর মৌলিকতা যদি না থাকে, তাহলে কিন্তু বড় হওয়া যায় না। আর সমস্যাটা হচ্ছে এইখানেই কিন্তু আমাদের বাবা মাদের সচেতন হতে হবে। আমরা মানে বিশেষ করে আমি, সত্যি কথা বলতে কি, বাংলাতে যে যখন প্রথম এই ধরনের রিয়েলিটি শো শুরু হয়, আমি প্রথম কিন্তু আমি অ্যাঙ্কার ছিলাম, সেটা তখন কলকাতার দূরদর্শনে হয়েছিল, সুর তাল ছন্দ বলে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুরতাল ছন্দ, ঠিক। সেইখানে এই প্রথম যখন এটা চালু হয়, তখন তার অ্যাঙ্কার আমি ছিলাম। তো এর পরে পরবর্তী সময়ে বেশ কয়েকটি অনুষ্ঠান, এবার দূরদর্শনেই এত সুর এত গান, এটাও আমি বহুদিন ধরে সঞ্চালনা করেছি। আমি তখন দেখেছি যে হতেই পারে, আমরা যখন খেলতে নামি, তো সবসময় সব খেলে কি আমরা জিতে যাই? এটা হয় না।
তো আমার যেটা মনে হয় যে বাবা মাদেরও এইটা সবসময় বাচ্চাদের মনে রাখা উচিত যে হয়তো বাচ্চারা পারলো না, তারা হয়তো বিদায় নিল বা তাদের গান পছন্দ হলো না, হতেই পারে। সে এটা এই বিদায়ের জায়গাটা যে আগামী দিনে সফলতার সোপান আনবে না, আমি যদি প্রথমেই বলি যে না 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 দূর ও এরা খুব ইচ্ছে করে হারিয়ে দিল বা এইরকম ধরনের বাবা মারা বলে থাকেন, কিন্তু এটা একটা শিশু মনে যে কতখানি প্রভাব ফেলে এটা ভাবা যায় না। উল্টে বাবা মাদের বলা উচিত যে ঠিক আছে, খেলাধুলায় তো হার জিত আছে, তুমি হেরে গেছো, তুমি কেন হেরে গেছো সেটা ভেবে নিজেকে আরও তৈরি করো। এইগুলো বাবা মার হওয়া উচিত, কিন্তু সেটা হয় না। আমি এটা চোখের সামনে বহু ক্ষেত্রে দেখেছি। এইটা শিশু মনে একটা সাংঘাতিক প্রভাব ফেলে, যার ফলে এই বাচ্চাদের নিয়ে যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো হয় সেটা আমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারি না। আজকে আমার মনে হয় যে এই যে আমরা রিয়ালিটি শো যে শব্দটা নিয়ে আজকে কথায় প্রসঙ্গ উঠে এলো, এটা একটা বড় বার্তা দিলেন অরিন্দমদা, এবং খুব সত্যি এটা বার্তাটা কিন্তু শিশুদের না, বার্তাটা আমাদের, অর্থাৎ বাবা মাদের, অভিভাবকদের, যে আমাদের কিন্তু কোথাও যেন কম্পিটিশনটা বাচ্চাদের না আমাদের হয়ে গেছে। আমার ছেলে না ওই গানটা যা গাইলো কিশোর কুমারে ভাবার বাইরে, ও শুধু একটুখানি ওই রফির গানটা গেয়ে দিল বলে বোধহয় বেরিয়ে গেল, এইরম নয়। যেটা উনি বলছেন যে তুমি পারোনি বাবা, আবার পারবে আগামী দিনে, চেষ্টা করো। চেষ্টাটা বড়। আমার মনে হয় আপনার এই চেষ্টাটা বা আপনার মায়ের বা আপনার পরিবারের এই যে সহযোগিতাটা ছিল, বোধহয় আপনি ওভাবে সহজে এগোতে পেরেছেন আপনার সঙ্গীত হ্যাঁ, জগতেও। আর একটা জিনিস যেটা আমার শিল্পী জীবনে সারা জীবনই হয়েছে, যে আমার বাবা মা এবং পরবর্তী সময় আমার স্ত্রীও এমন নয় যে আমি যা করছি সে খুব ভালো, তারা কিন্তু আমার বাবা কিছুদিন আগে গত হয়েছেন, আমার তারা কট্টর সমালোচক ছিলেন। সেটা ছোটবেলা থেকেই আমি দেখেছি, যদি কিছু ঠিক না হতো এটা কিন্তু ভালো হলো না বাপি, এরকম বলতেন। তো এমন নয়, কিন্তু এখনকার যেটা সমস্যা হচ্ছে যে বাচ্চাদের এখন থেকেই এমনভাবে বলে দেওয়া হয় যেন তারা একটা সাংঘাতিক কিছু প্রতিভাবান। এটা কিন্তু মারাত্মক প্রবণতা একটা, কারণ সেই বাচ্চাটাও কিন্তু নিজেকে নিজের অ্যাসেসমেন্টে গণ্ডগোল হয়ে যায় ছোটোবেলা থেকেই। যে কোনো মানুষের, আমি শিল্পী শুধু বলে বলছি না, যে কোনো মানুষের সবথেকে আগে যেটা দরকার নিজের মূল্যায়ন, আত্মবিশ্লেষণ, এটা ভীষণ দরকার। আমরা একটা কথা ভীষণ প্রচলিত আছে যে আমি যদি কারোর দিকে দোষারোপ করি, আমি যদি একটা আঙুল তার দিকে তাকি, তিনটে আঙুল কিন্তু আমার দিকে রয়েছে। ফলে যখন কোনো কোথাও কিছু ঘটনা ঘটে, এটা জীবনের যে কোনো ক্ষেত্রে আগে মানে বোঝা উচিত যে আমার নিজের ভুলটা কোথায় ছিল, কিন্তু সেটা আমরা করি না, আমরা দোষারোপ করতেই ভালোবাসি। একদম আমাদের পথ চলা অনেক বেশি কথা বলছি হয়তো। না না না, একেবারেই না, আমাদের এইভাবেই পথ চলাটা জরুরি, কারণ আজকে আমাদের অনুষ্ঠানটা দীপাঞ্জলি, কারণ আমরা মায়ের কাছে বসে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনবদ্য একটি সেট হয়েছে। আমি সেটের জন্য বলবো অসীম দাকে, অসাধারণ, হ্যাঁ, আমি প্রথমেই সেটা বললাম। সেট। অরিন্দম দা এশিয়াকে বলেছে যে আমাকে যেখানে বসিয়ে দেওয়া হয়েছে অনবদ্য, ঠিক মনে হচ্ছে আমরা যেন দক্ষিণেশ্বরী বসে আছি ভবতারিণীর সামনে। তো আর কোথাও যেন অরিন্দমদার কণ্ঠ থেকে শ্যামা সঙ্গীতই বেরোচ্ছে। আর একদম তাই সেই বামা খ্যাপার, যে আমি আজ শুরুতেই বললাম যে একটা সেই আবেশের মধ্যেও আমরা রয়েছি। তবে অরিন্দমদা অনেক গান আমরা শুনবো, কারণ প্রচুর গান এমন রয়েছে আমরা তার শুনেছি এবং অভ্যস্ত এবং জনপ্রিয়তার জায়গায় গেছে। তা অরিন্দমদাকেই বলে এখন কি শুনবো আমরা? যেসব কথাগুলো বলছিলাম, যে সত্যি কথা বলতে কি, আমরা জীবন যখন আমাদের শুরু হয় তখন একটা যুদ্ধ দিয়েই শুরু হয়, আমাদের সকলেরই জীবন। তা সেই যুদ্ধের জন্যে সবসময় একটা প্রস্তুতি নেওয়া উচিত যে জীবনে চলতে গেলে আমার অনেক ওঠাপড়া আমার আসবে। তো এই গানটি আমি গেয়েছিলাম বামা খ্যাপার আগে। আমি শ্রীরামকৃষ্ণ সিরিয়ালে রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলাম, তো সেটিও খুব জনপ্রিয় হয়েছিল। তো সেইখানে একটি গান, এটি শ্রীরামকৃষ্ণের প্রিয় গানের মধ্যে একটি অন্যতম। অন্যতম। আচ্ছা আর অরিন্দমদা, একটা ফোন আমরা হ্যাঁ নিয়ে হ্যাঁ, নেবো? নিশ্চয়ই নিশ্চয়ই। সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, সুপ্রভাত। আমি নমস্কার। আসানসোল থেকে রুমা গুরু মজুমদার বলছি। রুমা, কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ দিদি, খুব ভালো লাগছে আপনাদের এই অনুষ্ঠান। একটু দাদার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, নমস্কার। হ্যালো, হ্যাঁ, নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। অনেকদিন পর সেই ছোটবেলায় হসপিটাল দেখেছিলাম, সেখান থেকে আমার জীবনের প্রেরণা আচ্ছা ওখান আচ্ছা। থেকে। তো আপনার গান তো খুবই ভালো লাগছে। তো গান যদি মায়ের গান শোনাতে দেন খুব আনন্দিত হই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক কেটে শির, যার হাতে মারণ বাজন, বাহ, দেখে যা আলোর নাচন। অসাধারণ অসাধারণ। নমস্কার দাদা, নমস্কার অনেক ভালো নমস্কার, লাগলো খুব ভালো আপনার লাগলো, আপনার সাথে গানও কথা খুব বলে। ভালো লাগলো। আমার অনেক শুভকামনা আপনার হ্যাঁ, সাথে। হ্যাঁ। অনেক ধন্যবাদ। আপনার অনুপ্রেরণায় পথ চলা ওনার সঙ্গীত জীবনে, এবং তার একটা হালকা ঝলক আমরা পেলাম এখন আপনার গানে। হ্যাঁ, তো যে গানটির কথা বলছিলাম, শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রিয় গানের মধ্যে, আর এই গানটি ওই সিরিয়ালের জন্য সুরারোপ করেছিলেন কল্যাণ সেন বরাট। জীব সাজ সমরে ওই দেখে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, ওই দেখ রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, জীব সাজ সমরে, জীব সাজ সমরে, ওই দেখ রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, ওই দেখ রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, জীব সাজ সমরে। আরোহণ করি মহা পুণ্য রথে, আরোহণ করি মহা পুণ্য রথে, ভজন সাধন দুটো অস দিয়ে তাতে, ভজন সাধন দুটো অস দিয়ে তাতে, দিয়ে জ্ঞান ধনুকে টান ভক্তি ব্রহ্মবান, দিয়ে জ্ঞান ধনুকে টান ভক্তি ব্রহ্মবান, সংযোগ কর হে জীব সাজ সমরে, জীব সাজ সমরে। আর এক যুক্তি আছে শুনো সুসঙ্গতি, আর এক যুক্তি আছে শুনো সুসঙ্গতি, সব শত্রু নাশে চাইনে দাশরথী, সব শত্রু নাশে চাইনে রথরথী, রণভূমি যদি করেন দাশরথী, রণভূমি যদি করেন দাশরথী, ভাগীরথীর তীরে জীব সাজ সমরে, জীব সাজ সমরে, ওই দেখ রণবেশে
কাল প্রবেশে তোর ঘরে, ওই দেখ রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। জীব সাজ, জীব সাজ, জীব সাজ সরে। অসাধারণ, অসাধারণ, ভীষণ সুন্দর। মানে আমরা Thank you, thank you. একদম মানে অন্য রকম একটা পরিবেশের মধ্যে কিন্তু আজকে রয়েছি। আরেকটি কথা আপনাদের বলি যে আপনারা যেমন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, অবশ্যই আমাদের ফোনের মাধ্যমে আপনাদের অনুরোধ জানাচ্ছেন। আসলে ওপারে যারা রয়েছেন অরিন্দম দা, সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছেন আমাদের অনুষ্ঠান। বহু পুরনো দর্শকও রয়েছেন, আমরাও শুনছি। আপনার আরেকটি দিকে আমি বলবো, যেমন সঙ্গীত, আপনার অভিনয়, আপনার কবিতা লেখা, আপনার নাটক সেই লেখা, সব একদম ফার্স্ট টাইম। নাটক লেখাটা অবশ্য এখন খুবই চলে। একদম। কিন্তু কবিতা লেখাও, এটাও তো আমরা বলি যে একজন শিল্পচিত মন কোথাও যেন একটা আনন্দ দুঃখ সবকিছু ওর মধ্যেও কিন্তু প্রকাশ পায়। কবিতা লেখার কথা বলতে গিয়ে একটা খুব মজার কথা বলি। সেটা হচ্ছে যে আমার গিন্নির সঙ্গে আমার বিবাহের আগে তাকে ঘিরে আমার অনেক গান লেখা আছে, অনেক। আরে বাহ, তো দারুণ। সেই গানগুলো কিন্তু সবটাই ব্যবহৃত, মানে বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন টেলিফিল্মে ব্যবহার করেছি আমি। তো একটি গান আমার আজকে হঠাৎ এই পরিবেশে মনে পড়ছে। সেই গানটি আমি একটি টেলিফিল্মে অভিনয় করেছিলাম, তার স্ক্রিপ্টও আমার ছিল। তারাশঙ্করের রাধারানী বলে একটি গল্প। তো সেখানে আমি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলাম। তো ওখানে একটি গান, সেটি কিন্তু আমার গিন্নিকে ভেবে আমার লেখা ছিল, যেটা পরবর্তী সময়ে রিভিলড হয় ওই কি এরকমভাবে। তো ইনফ্যাক্ট এখানে একটা তথ্য দিয়ে রাখি যে এই গানটি এখন সে মানে খুব নামী শিল্পী, সে প্রথম এই গানটি রেকর্ড দিয়ে তার জীবন শুরু হয়েছিল। তার নাম হচ্ছে মোনালি ঠাকুর। আরে বাহ। তো আমার সুরেও গেয়েছিল। তো এই গানটি মানে ও আমার ছোটবেলায় গেয়েছিল, আর বড়বেলাতে তো আমি অভিনয় করেছিলাম, গেয়েওছিলাম। সেই গানটি একটু শোনাই। একদম। ও আমার হৃদয়ের রানী, তোমার চিকন কালা নয় পোড়া খাল রাজা, সে এখন তোমার প্রেমে পাগল পারা। শুনে যাও বলছে কি আজ বংশীধ্বনি, ও আমার হৃদয়ের রানী। রাধাকৃষ্ণের ব্যাপার নিয়ে লহর যতই উঠুক ওই নীল যমুনার জলে, ও চোখের ছটায় যেন লাখো মানিক জলে। লহর যতই উঠুক ওই নীল যমুনার জলে, ও চোখের ছটায় যেন লাখো মানিক জলে। চলো নেতার হার মেনে যায় যত নাগিনী, ও আমার হৃদয়ের রানী। পূবে নয় সূর্য এখন এই রাতে দোলে, সিঁথির ওই সিঁদুর যখন
বুকে আগুন জ্বালে, ডুবে নয় সূর্য এখন এই রাতে দোলে। এ বাঁশি মানে না মানা, রাধা রাধা বলে, মিলনের কুঞ্জ বনে বিরহ তান তোলে। এও বাঁশি মানে না মানা, রাধা রাধা বলে, মিলনের কুঞ্জ বনে বিরহ তার চলে। বাঁধন আমার তবু সে কেন আয়ান ঘরণী। ও আমার হৃদয়ের রানী, তোমার চিকন কালা নয় কো রাখাল রাজা। সে এখন তোমার প্রেমে পাগল পারা। শুনে যাও বলছে কি আজ বংশী ধ্বনি। ও আমার হৃদয়ের রানী, ও আমার হৃদয়ের রানী, ও আমার হৃদয়ের রানী। আজকে আপনার সঙ্গে সঙ্গে খেয়ালি দিয়েও বোধহয় নস্টালজিক হয়ে পড়েছেন উপরে। কারণ আজকে আমাদের পথ চলা অরিন্দম গাঙ্গুলির সঙ্গে, এবং অনেক স্মৃতি মাখা পথ আজকে আমরা এখানে সেভাবেই চলছি, এবং আপনাদের সাথী করে অবশ্যই। আপনারাও একজন ছিলেন বন্ধু, আপনি আবারও চেষ্টা করতে থাকুন। আসলে কথার মধ্যে আমরা ভেসে যাচ্ছি, গানের মধ্যে ভেসে যাচ্ছি। বন্ধুও আছেন। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, কে আছেন? বোধ হয় নেই। যাই হোক, আপনারা চেষ্টা করতে থাকুন, আমরা আবার চলে যাই। অরিন্দমদা, এই যে একটু আগে বলছিলাম যে মহানায়ককে দেখেছেন কাছাকাছি, অভিনয় তো করেছেনই, কেমন ছিলেন মানুষটি, মানে সামনাসামনি কেমন ছিলেন তিনি? দেখো, উনি কাজের জগতে কর্মক্ষেত্রে যে মানুষটা, আবার একদম পারিবারিকভাবে পরিবারের মধ্যে যে মানুষটা, ওই দুটো মানুষের মধ্যে একদম আকাশ পাতাল পার্থক্য ছিল। ইনফ্যাক্ট কর্মক্ষেত্রে তখন যেটা হতো যে উনি যখন মেকআপটা করতেন, মেকআপের পর তার সঙ্গে কথা বলা খুব মুশকিল ছিল। কারণ যে চরিত্রে উনি অভিনয় করতেন সেটার মধ্যে এমনভাবেই ডুবে যেতেন যে তখন ওই আমরা গল্প পড়েছি না যে অর্জুনের যেন পাখির চোখ, সেই রকমভাবে উনি ওইভাবে কনসেন্ট্রেট করতেন। এবং মেকআপ রুম থেকে হেঁটে 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 যখন ফ্লোরে যেতেন, ওনার যে চেয়ারটা ছিল সেই চেয়ারে বসে সবসময় এরকমভাবে উনি বসে থাকতেন চোখ বুজে। এবং শর্ট যখন দিতে যেতেন তখন একদম ওইভাবে আত্মস্থ হয়ে, মানে আমরা যেটাকে বলি আত্মস্থ হয়ে কাজ করা, সেটা উনি করতেন। সত্যি কথা বলতে কি, তখন অনেক প্রথিতযশা শিল্পীরা ছিলেন, হয়তো ওনার এই কনসেন্ট্রেশন নিয়ে অনেকে কটাক্ষও করতেন। কিন্তু পরবর্তী সময়ে আমি তাদের সাক্ষাৎকারে এর কথাও শুনেছি যে আজকালকার ছেলেরা তারা একদম কাজেতে মনোনিবেশ করে না, অথচ একসময় তারাই কিন্তু এটাতে কটাক্ষ করতেন। তো যাই হোক, এবং সেই নামগুলো মানে অনেক বড় বড় নাম, যাই হোক সেটা আর বলছি না, বলা যাচ্ছে না। কিন্তু এই যে ব্যাপারটা, এইটা ওনার কাজের মধ্যে সাংঘাতিক রকম ছিল। আবার যখন বাড়িতে, বিশেষ করে আমার সৌভাগ্য হয়েছিল লক্ষ্মী পুজোর সময় ওর ময়রা স্ট্রিটের বাড়িতে আমি যেতাম, তো সেখানে আবার একদম আলাদা ছিলেন, একদম আলাদা, আর ভীষণভাবে ঘরোয়া। আর উনি কিন্তু নিজে খুব ভালো গান গাইতেন, একদম একদম। আমার এখনো মনে পড়ে যে হংসরাজ যখন রিলিজ করে, তো পরিচালকের খুব ইচ্ছে ছিল যে উনি যদি ছবিটা একবার দেখেন, তো সেই জন্য আমি গেছিলাম ওটা অনুরোধ করতে। তো তখন আমি ওনার বাইরে ঘরে বসে আছি,
আর উনি নিয়মিত ওই গলা সাধ দেন, অভিনয়ের কারণেই ও, নিয়মিত মানে- গলা সাধ দেন। আচ্ছা আচ্ছা। আর অসম্ভব ভালো রবীন্দ্রসঙ্গীতও গাইতেন। তো ওর ঘরে তখন উনি গাইছেন আর আমি বাইরে বসে ওয়েট করছি। তো একটু স্কেলটা দাও। অনিন্দা, একটা ফোন নিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, কে বলছেন বলুন। আমার বাড়ি মুর্শিদাবাদ, আমি চেন্নাই থেকে ফোন করছি। দিদি নমস্কার। নমস্কার নমস্কার। আমার নাম হচ্ছে চন্দন দাস। দুটো চেন্নাই থেকে ফোন এলো। হ্যাঁ। বলুন দাদা। নমস্কার চন্দনবাবু। নমস্কার দাদা, আপনার অসাধারণ অভিনয়ের জন্য সাধক বামা খেপাতে মা ছেলের লয়, মারপিট ঝগড়াঝাটি, মায়ের সাথে খাওয়া দাওয়া সবই অভিনয় এখন কিন্তু খুবই সেটা সুন্দর খুব মিস হয়েছে। করি। হ্যাঁ, এর জন্য অনেক 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 ধন্যবাদ দাদা আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ। আমি বাড়ি হচ্ছে আমাদের প্রকৃত বাড়ি মুর্শিদাবাদ, আমি এখানে চেন্নাইতে কাজ করি। এই সাধক আচ্ছা, বামা আচ্ছা। খেপা দেখার জন্য খাওয়া দাওয়া সব ছেড়ে দিতাম, না আগে আমি সাধক বামা খেপা দেখবো। আচ্ছা, তা আমি আচ্ছা। জানতাম না যে ইনি পাঠ করেছেন সাধক বামা খেপাতে। আজকে মানে হঠাৎ আমি ছবিটা খুলতে দেখতে হ্যাঁ, তখন পেয়ে আমার দাড়ি খুব গোঁফ খুশি চুলে হয়েছে। হয়তো চিনতে পারেন। লাল বস্ত্র ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রক্তমাখা লাল বস্ত্র, খুব একদম, সুন্দর একদম। অভিনয় হয়েছে। এর জন্য ওনাকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি দাদা। আপনাকেও অনেক ধন্যবাদ। অনেক নমস্কার ধন্যবাদ, দাদা। অনেক ধন্যবাদ নমস্কার। দাদা, সঙ্গে থাকুন। তবে আমরা একটা সেই জগতে যাচ্ছি, মহানায়ক উত্তম কুমারের পরিবেশ, মানে ঘরোয়া পরিবেশে তিনি কেমন ছিলেন যেটা বলছেন অরিন্দম দা। এবং আমার এখনো মনে আছে যে সেই দিন উনি যে গানটি গাইছিলেন, সেই গানটি, সেই রবীন্দ্রসঙ্গীতটি, সেটা আমি এখন শোনাচ্ছি। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেপে জাগুক হরস। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেপে জাগুক হরস। তোমারি রূপে মরুক ডুবে আমার দুটি আঁখি তারা, আমার সকল রসের ধারা। হারিয়ে যাওয়া মন কি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। ছড়িয়ে পড়া আশাগুলি উড়িয়ে তুমি লগ তুলি। ছড়িয়ে পড়া আশাগুলি উড়িয়ে তুমি লগ তুলি। গলার ধারে দোলাও তারে গাথা তোমার করে সারা, আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা, আমার সকল রসের ধারা। অসাধারণ। এবারে আমি যখন গান হলো, এবারে আমি গেলাম ভেতরে দেখা করতে। কথাবার্তা বলার পর বললেন যে তুমি এসছো, তুমি একটা গাও শুনি। আর উনি খুব আমার গান ভালোবাসতেন। তো আমি গাইলাম তখন একটা গান, সেই গানটি ছোট্ট করে কি গান? গাইছি, হ্যাঁ। আমার ফোক একটা গাইলাম। বেগা কয়
ভেঙ্গিল তুই ঘুম যাবি কি মা হাসে হেক ছয় ও ব্যাঙ্গা কয় ভেঙ্গিল তুই ঘুম যাবি কি মা হাসে হেক ছয় আরে ড্যাং ড্যাঙ্গাইয়া হাটো বাহে গিয়া ও ট্যাঙ্গা ড্যাং ড্যাঙ্গাইয়া হাটো বাহে গিয়া হ্যাং সড়াইয়া রয় হে ব্যাঙ্গা কয় ভেঙ্গিল তুই ঘুম যাবি কি মা হাসে হেক ছয় ও ব্যাঙ্গা কয় ভেঙ্গিল তুই ঘুম যাবি কি মা হাসে হেক ছয় ব্যাঙ্গা করে কডর বডর ভেঙ্গি পাশে ডিম আরে তা দেখিয়া ব্যাঙ্গা নাচে তা ধিনা দিন দিন ব্যাঙ্গা করে কডর বডর ভেঙ্গি পাশে ডিম আরে তা দেখিয়া ব্যাঙ্গা নাচে তা ধিনা দিন দিন বেঙ্গি বলে ব্যাঙ্গা দে তুই বেঙ্গি বলে ব্যাঙ্গা দে তুই নাচতে জানোস নহে ব্যাঙ্গা কয় ভেঙ্গিল তুই ঘুম যাবি কি মা হাসে হেগে ছয় ও ব্যাঙ্গা কয় ভেঙ্গিল তুই ঘুম যাবি কি ভেঙ্গিল তুই ঘুম যাবি কি ভেঙ্গিল তুই ঘুম যাবি কি মা হাসে হেগে ছয় ছোট গাইলাম মানে এটা তো আরো আমাদের মানে ইচ্ছারও বেড়ে গেল ফোক এই শোনার। গল্প অনেকে শোনেনি কিন্তু অনেকে শোনেনি, এই কিন্তু গল্প অনেক সিটিভিএন এর দর্শক শুনে যাচ্ছে একদমই তাই, আমরা আরো শুনবো। তবে একটা ছোট্ট বিরতি নেব। বিরতিতে যাওয়ার আগে একটা কথা বলি অরিন্দম দা, আমি যাচ্ছি বিরতিতে। আপনি যে রবীন্দ্রসঙ্গীতটি করলেন, আজকে যে সময় আমরা অনুষ্ঠানটি করছি দীপাঞ্জলি, এটি আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের অনুষ্ঠানের সময়। আমরা ওই হচ্ছে আমাদের সেট, প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমরা সোম থেকে শুক্রবার এই অনুষ্ঠানটি করি, আচ্ছা, শুধু আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত এবং তার সঙ্গে অনেক অজানা তথ্য নিয়ে রবীন্দ্রনাথের আমরা পথ চলি। তা ভালো, আজকে আমারও নিবেদন আমি হয়ে গেল সেটাই বলবো, একটু। আজকে মানে রবীন্দ্রনাথ বোধহয় আপনাকে দিয়ে নিবেদনও করলেন, মা ভবতারিণীও বোধহয় নিবেদন করিয়ে দিলেন। আপনাদের এবং আমার অত্যন্ত প্রিয় শিল্পীকে নিয়ে, অরিন্দম গাঙ্গুলিকে নিয়ে দীপাঞ্জলির অনুষ্ঠানে অনেক অনেক অজানা তথ্য আমরা পাচ্ছি অরিন্দমদার কাছ থেকে। তার সঙ্গে অনবদ্য তার কণ্ঠস্বরে গান শুনছি। আর বিরতির পরেই যখন ঢুকলাম, অরিন্দমদা একটা গান দিয়ে ঢুকি। হ্যাঁ, আজকে তোমাদের অনুষ্ঠানের নাম যেহেতু দীপাঞ্জলি, তো আমি একটি ছবিতে অভিনয় করেছিলাম আমার ছোটবেলায়। ছবিটির নাম ছিল আধার সূর্য। ছবিটি অতটা চলেনি, কিন্তু তাতে কিছু ভালো ভালো গান ছিল। তো একটি সিকোয়েন্সের কথা আমার ভীষণ মনে আছে, যে আমার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রদ্ধেয়া দীপ্তি রায়। তো উনি, আমি পরীক্ষায় পাশ করেছি, উনি মায়ের মন্দিরে গেছেন ওই পুজো দিতে। তো তখন সেইখানে এক পুরোহিতের কণ্ঠে একটি গান ছিল, যে গানটি গেয়েছিলেন শ্রদ্ধেয় ধনঞ্জয় ভট্টাচার্য। আরে বাহ! তো সেই গানটি আজকে আমি শোনাই। কারণ সত্যি কথা বলতে কি, যে মায়ের আরাধনা যে আমরা করি, মাতৃ আরাধনা, মা তো আমাদের দেওয়া নেওয়ার জিনিস নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মায়ের কাছে যখন যাই, মা এই পুজো দিলাম, তুমি আমার এইটা করে দাও, শর্ত। শর্ত। তো এটা শর্ত নিয়ে তো মায়ের ভক্তি হয় না। তো এইটাকে নিয়েই গানটা। মন্দিরেতে মানত করিস, সেটা পেলে সেইটা দিবি। মন্দিরেতে মানত করিস, সেটা পেলে সেইটা দিবি। ভালোই জানিস সেটা পেলে তুই সেটাই দিতে ভুলে যাবি। মন্দিরেতে মানত করিস, সেটা পেলে সেটা দিবি। মন্দিরেতে মানত করিস, সেটা পেলে সেটা দিবি। ভালোই জানিস সেটা পেলে তুই সেটাই দিতে ভুলে যাবি। ও তোরা এমনি গুণের ছেলে তোরা, ঘুষ দিতে চাস নিজের মাকে। তোরা ঘুষ দিতে চাস নিজের মাকে,
গুণময়ী মাঝে তোদের সকল গুণের খবর রাখে, সকল গুণের খবর রাখে। ভুলিস কেন তুই যে ছেলে, ভুলিস কেন তুই যে ছেলে, ভুলিস কেন তুই যে ছেলে, স্নেহ যে তার পাবি পাবি, ভালো জানি সেটা পেলে তুই সেটাই দিতে ভুলে যাবি। ও তোরা তোদের ভড়ক দেখে লজ্জা পেয়ে জিভ কাটে মা দেখিস নাকি, তোরা জিভ কাটে মা দেখিস নাকি, যে মা তোদের দেয় যে ক্ষমা তাকে ফাঁকি দিবি নাকি, তাকে ফাঁকি দিবি নাকি। ভোলানাথ যার পায়ের তলায়, ভোলানাথ যার পায়ের তলায়, ভোলানাথ যার পায়ের তলায়, তাকে কি না তুই ভুলাবি, ভালোই জানি সেটা পেলে তুই সেটাই দিতে ভুলে যাবি। মন্দিরেতে মানত করিস সেটা পেলে সেটা দিবি, মন্দিরেতে মানত করিস সেটা পেলে সেইটা দিবি, ভালোই জানি সেটা পেলে তুই সেটাই দিতে ভুলে যাবি। ও তোরা ও তোরা কি বাস্তব কথা, একদম একদম, বাস্তব। ভীষণ রকম। আমাদের এখানে আমরা প্রত্যেকেই খুব এই গানটি কিন্তু গানটির মধ্যে 1967 ভাবা সালের যায় ভেবে দেখো। 1967-এ তখন, আর আজকে 2016 সালে একইভাবে আমরা তো প্রযোজ্য। একইভাবে প্রযোজ্য। আমরা সত্যি ভুলে যাই, সবই হচ্ছে কড়াই গন্ডায় হিসাব বুঝে নিই, তারপর আর দিতে ভুলে যাই। মা যখন, মাকে আমরা ডাকি বছরে একটি বারই অপেক্ষা করে থাকি, বাকি হ্যাঁ অনেকেই পুজো অর্চনা করেন তা নয়, করেন না তা নয়, কিন্তু অন্তর থেকে কতটা করি সবই হচ্ছে দেনা পাওনার ব্যাপার। যাই হোক, অসাধারণ লাগলো এই গানটি। এবার কোথাও যেন একটা না ওই ভিতরে ইচ্ছা জন্মে গিয়েছিল ঠিক বিরতিতে যাওয়ার আগে, মানে ফোক সং অরিন্দম গাঙ্গুলি অদ্ভুতভাবে একটা ওতপ্রোতভাবে জড়িত। আমি যাওয়ার আগেই বলেছিলাম যে ওটার রেশটা রয়ে গেছে ভিতরে, যে ওই রেশটার মধ্যে আমি থাকতে চাইছি। তবে একটা ছোট্ট কথা বলে অরিন্দম দা, এই যে লোকগীতি, আমরা এটাকেই তো বলি আমাদের কিন্তু প্রাচীন, মানে একদম মাটির গান, এবং এই মাটির গানকে আপনাদের মতো মানুষগুলি কিন্তু তুলে এনেছেন আমার মনে হয় আজকে এত জনপ্রিয়তার একটি দিক। এবং আপনার ভালোবাসার টানটা কি করে তৈরি হলো এই লোকগীতির মধ্যে? দেখো, প্রথম কথা হচ্ছে যে এই মাটির গানকে আজকে অনেকে নিশ্চয়ই গাইছেন, অনেক গুণী শিল্পী গাইছেন, কিন্তু এই মাটির গানকে সত্যিকারের এইভাবে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার মূল কাণ্ডারি হচ্ছেন কিন্তু শ্রদ্ধেয় নির্মলেন্দু চৌধুরী। একদম নির্মলেন্দু চৌধুরী। তো তার প্রথম শিষ্যা আমার মা। ও আচ্ছা আচ্ছা। তো বাহ। সেই সূত্র ধরেই আমার লোকসঙ্গীতের প্রতি ভালোবাসা। আমি তাকে মামু ডাকতাম, এবং ওদের যখন রিহার্সাল হতো আমি সেই রিহার্সাল চুপচাপ বসে বসে শুনতাম, এবং সেইখান থেকেই আমার গানের, মানে বিশেষ করে লোকসঙ্গীতের প্রতি অনুরাগ জন্মায়। এটা কিরম যেন প্রাণের সঙ্গে জড়িয়ে গেছে। আর সত্যি কথা বলতে হয় যে মায়ের কাছে তো এই লোকসঙ্গীতের পাঠ নিয়েছি, আর এমন হয়েছে আমি যত রকমই গান গাই না কেন, খেয়ালিও কিন্তু অসম্ভব লোকসঙ্গীতের ভক্ত। তাই নাকি? হ্যাঁ, আরে ও বাহ, এটা ভীষণ দারুণ ভালোবাসে লোকসঙ্গীত। তো যাই হোক, এই যাতে যখন এরকম স্মৃতিচারণ করছি, উত্তম কুমারের কথা বললাম, তাকেও আমি মামা ডাকতাম, আর নির্মলেন্দু চৌধুরী তাকেও আমি মামু ডাকতাম। একবার মানে দেখো সেই সময়ের মানুষ তারা কীরকম ছিলেন। এখন আমরা একটু নাম করি, একটু কিছু হলেই
এই তোমাদের অনুষ্ঠান যখন, বিভিন্ন অনুষ্ঠান, তোমাদের অনুষ্ঠান কেন বলবো, বিভিন্ন অনুষ্ঠান যখন দেখি, হয়তো এখনকার প্রজন্মের শিল্পী না, আমি শিল্পী, তাদের দেখি, তাদের কথাবার্তা, তাদের আম, পরিবেশনের ভঙ্গিমা, তাতে না আমি ভীষণ অহংকার খুঁজে পাই। একদম। তো আমি খালি ভাবি আমার একটা সমস্যা কি জানো, আমি তো সেই প্রজন্মের সব কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করেছি, সে গানেও বলো অভিনয়েই বলো, আর এখনও কাজ করে চলেছি। তার ফলে এই পার্থক্যগুলো যখন চোখে পড়ে, তখন যে যন্ত্রণাটা আমার ভেতরে হয়, সেই যন্ত্রণা কিন্তু সাংঘাতিক। কারণ আমার খালি মনে হয় যে তোমরা যে অহংকারটা করছো, তোমাদের কথাবার্তার মধ্যে যে অহংকারটা ঝরে পড়ছে, তোমরা কিন্তু তাদের নখের যোগ্যও নও, কারণ এটা আমার চোখে দেখা। তো যাই হোক, এরকম একটা মুহূর্তে একবার ওদের রিহার্সাল হয়ে গেছে, রিহার্সাল রুমে মামু আমাকে ডাকলেন, এই শোন, তুই না একটা গান করিস, সেই গানটা আমার খুব পছন্দ, তুই আমার একটু তুলিয়ে দে তো। নির্মলেন্দু চৌধুরী বলছেন? আমাকে বলছেন। আরে বাবা! তো আমি বললাম যে কি গান? বলছে ওই যে মরিল মনোদুখে বলে একটা গান করিস, ওটা একটু আমায় তুলিয়ে দে। তা বললাম ঠিক আছে গাও। একটা জায়গায় গানটা আছে, সেই জায়গাটা উনি বারবার করছেন, উনি বারবার করে বলছেন, না রে তোর মতো আমার হচ্ছে না। ভাবা যায়। আমি তার নখের যুগীও নয়, কিন্তু এই যে অ্যাপ্রোচটা, এই বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই সব মানুষ যখন দেখেছি, এটা না বোঝা যায় যে এমনি এমনি মানুষ কিংবদন্তি হন না। তো সেই গানটা শোনাই তাহলে। আর একটা ছোট্ট হ্যাঁ, ফোন নিয়ে হ্যাঁ, আসবো নিশ্চয়ই আবার। নিশ্চয়ই। সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, সুপ্রভাত। নমস্কার। আমি সৌগত গুহ, পূর্ণিয়া, বিহার থেকে বলছি। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, তো খুব সুন্দর অনুষ্ঠান। প্রথমে আমি দীপাবলির শুভেচ্ছা জানাই সকলকে, আপনাকেও জানাই। এবং আমি একটা কথা বলতে চাই, যেটা সিটিবিএন চ্যানেল ভীষণভাবে আমাদের মনকে হৃদয় স্পর্শ করেছে আর কি। সেটি আমরা ছোটবেলায় যখন পত্রপত্রিকা পড়তাম, যেরকম আমরা দেশ পত্রিকা পড়তাম, এখনো পড়ি, তো আমাদের একটা মানে সংখ্যা ছিল, দেশ পত্রিকা যারা পড়ে আর কি, লোকের সংখ্যা তারা একটু আলাদা। অন্যান্য পত্রিকা যারা পড়তো তাদের দেখেই আমরা বুঝতে পারতাম তিনি দেশ পত্রিকার পাঠক নন। টার্গেট রিডার্স আর কি। সিটিভিএন একদম সেরকম। আমাদের কিছু দর্শক আছে, বহু দর্শক, যারা সিটিভিএনকে ভালোবেসে ফেলেছে। প্রতিদিনের রবীন্দ্রনাথ ইত্যাদি ইত্যাদি যে অনুষ্ঠান হয়, অসাধারণ, অসাধারণ তার সঞ্চালনাও। আজ অরিন্দম দা এসছেন, গানেও কথায় মন ভরিয়ে দিয়েছে একদম। নমস্কার। তোমার ব্যবহারে সকল দর্শক আপ্লুত। তোমার কাছ থেকে শুনবো হ্যাঁ, তোমার অনেক কথা, অনেক গান। আর আমারও তুমি আজকে গান সৌভাগ্য, গাইছো? সিটিভিএনে এসে আমি মানে শুধু বাংলার মধ্যে ছড়িয়ে নেই, যে ফোনগুলো আমি পাচ্ছি, চেন্নাই থেকে এলো, এই পূর্ণিয়া থেকে পূর্ণিয়ায়। এলো, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর তুমি গান গাইছো, শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। এটাই আজ মনে গেঁথে গেছে, একদম একদম গেঁথে গেছে। তো এই গানের কথা বলি, শ্যামামা উড়াচ্ছ ঘুড়ি, এই গানটি আরেকটি লোকগীতিতে আমার খুব ভাল লাগে, যদি সম্ভব হয়। হ্যাঁ, একই দুঃখী দেখলাম চাষা। একটু আমার আগে চলে এসেছিল এই অনুরোধটা। হ্যাঁ, এই ফ্লোরেই আমাকে বলছিলেন গান। কার্তিক দা বলে গেছেন, আমাদের এডিটর একটু আগেই বলে গিয়েছেন, আপনার সঙ্গে মিলে গেছে। অনেক ধন্যবাদ দাদা, ভীষণ ভালো লাগলো আপনি ফোন করলেন এবং আমাদের এত ভূয়সী প্রশংসা করলেন, তার জন্য আমরা আন্তরিকভাবে আপ্লুত। আপনাদের এই ভালোবাসা, আপনাদের শ্রদ্ধাতে সত্যি বলছি আমাদের পথ চলা আরও আরও সুদৃঢ় হোক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকে ভবতারিণীকে নিয়ে আমরা পথ চলছি, এবং অবশ্যই অরিন্দমদাকে নিয়ে। আর ফোকের প্রসঙ্গ যখন এসছি, একটি ফোকের জায়গাতেই ছিলাম আমরা। হ্যাঁ, ওই যে গানটি বলছো সেটা গেয়ে আমি দুঃখী দেখলাম চাচাটা গাইবো। একদম, হ্যাঁ। আমি মরিল মন দুঃখে, কালি দিলি দিলি দেবুকে, ও হনিঠুর কালিয়া। এই জায়গাটা, এই জায়গাটা এই জায়গাটা উনি করছেন, বলছেন যে না আমার তোর মতো হচ্ছে না।
বুকে দিলে তুষের আগুন জ্বালিয়া, বুকে দিলে তুষের আগুন জ্বালিয়া, আমি ছিলাম রে মন দুঃখে, কালি দিলি দিলি রে বুকে ও নিঠুর কালিয়া, বুকে দিলে তুষের আগুন জ্বালিয়া, বুকে দিলে তুষের আগুন জ্বালিয়া, প্রেমের আগুন ভীষণ আগুন লাগে যাহার গায়ে, আগুন লাগে যাহার গায়ে, বাইরে তাহার দাগ লাগে না, বাইরে তাহার দাগ লাগে না, অন্তরে পুরায় আমার প্রেমানলে, আমার প্রেমানলে এমনি গোহন অন্তরে ধরাই আগুন, প্রেমানলে এমনি গোহন অন্তরে ধরাই আগুন, ও নিঠুর কালিয়া, বুকে দিলে তুষের আগুন জ্বালিয়া, বুকে দিলে তুষের আগুন জ্বালিয়া, একি দুঃখী দেখলাম সাসা, একি দুঃখী দেখলাম সাসা, একি দুঃখী দেখলাম সাসা, একি দুঃখী দেখলাম সাসা, হিন্দুদের হিন্দুদের দুঃখী পূজা, হিন্দুদের দুঃখী পূজা, বেল পাতা তাই বোঝা বোঝা, দুঃখী দেখলাম সাসা, একি দুঃখী দেখলাম সাসা, একি দুঃখী দেখলাম সাসা। এক বেটা দুম্বার মতো, গণেশ ঠাকুর, এক বেটা দুম্বার মতন, পেটটা তাহার হাড়ির মতন, পেটটা তাহার হাড়ির মতন, দাঁত দুইটা তার মূলার মতন, দাঁত দুইটা তার, দাঁত দুইটা তার মূলার মতন, কান দুইটা তার কুলার মতন, কান দুইটা তার কুলার মতন, আরে মাথাটা লেপা পোষা, একি দুঃখী দেখলাম সাসা, একি দুঃখী দেখলাম সাসা, একি দুঃখী দেখলাম সাসা। আসেন যিনি সিংহের পরে, মা দুর্গা, আসেন যিনি সিংহের পরে, অসুর বেটার টিকি ধরে, অসুর বেটার টিকি ধরে, গলায় দিছেন সাপ জড়ায়ে, গলায় দিছেন, গলায় দিছেন সাপ জড়ায়ে, গলায় দিছেন সাপ জড়ায়ে, আরে বুকেতে মারছেন খোসা, একি দুঃখী দেখলাম সাসা, একি দুঃখী দেখলাম সাসা, একি দুঃখী দেখলাম সাসা। হিন্দুদের হিন্দুদের দুঃখী পূজা, হিন্দুদের দুঃখী পূজা, বেল পাতা তাই বোঝা বোঝা, দুঃখী দেখলাম সাসা, একি দুঃখী দেখলাম সাসা, একি দুঃখী দেখলাম সাসা, একি দুঃখী দেখলাম সাসা, একি দুঃখী দেখলাম সাসা। অসাধারণ অসাধারণ অসাধারণ। সত্যি আমি আজকে অনুষ্ঠানে বলছিলাম যে অরিন্দমদা অনেক জনপ্রিয় গান রয়েছে, যেগুলো আজকে দেখুন আপনারা ওখান থেকে অনুরোধ করছেন, আমাদের এই ফ্লোরে প্রচুর অনুরোধ এপাশ ওপাশ থেকে আসা শুরু করেছে। বিরতিটা আর কি হওয়া অপেক্ষা, আমরা অপেক্ষা করে থাকি, তারপরে এই অনুরোধগুলো আসতে থাকবে পরপর করে। আর সত্যি আবার আমি কুর্নিশ করব আমাদের মিউজিশিয়ানস টোটাল গ্রুপকে, একদম দেবাশিস দা থেকে শম্ভুদা, জমিয়ে বাজাচ্ছে, আর আমি অসাধারণ মাইকের সহযোগিতাও খুব সুন্দর পাচ্ছি। একদম রিন্টু রয়েছে সাউন্ডে। আমাদের সব সময় একটা জিনিস, আমাদের টোটালটাই একটা টিম ওয়ার্ক, এবং এটা সঠিকভাবে চললে আপনাদের কাজ অবধি আমরা পৌঁছতে পারি, হৃদয়ে পৌঁছতে পারি। যেমনভাবে অরিন্দমদা পৌঁছে গেছেন, আজকে অরিন্দমদা 50 বছর পূর্ণ হয়েছে এই অভিনয়ের জগতে। এটা একটা বিশাল বড় ব্যাপার আমার মনে হয়, কারণ আপনার এই লড়াই, শেখা, সব কিছুর মধ্যে অভিজ্ঞতা মিলিয়ে মিশিয়ে, এবং যে অভিজ্ঞতাগুলি বলছিলেন যে মানুষগুলির কাছাকাছি আপনি এসছেন, এটা কিন্তু সত্যি অরিন্দম না,
তখন বোধহয় শিল্পী মানে শিল্পী, অর্থাৎ একদম ডাউন টু আর্থ আমরা বলি, একদম হ্যাঁ, মাটির আরেকটা কি মানুষের জানো মতো। তো, যেটা যে কোনো কাজেই বলো, সে তোমাদের মানে আমরা মানুষ, মানব জীবনের যে কোনো কাজেই যদি আমার সংগ্রাম না আমি করি, তাহলে কিন্তু সেই মর্ম বোঝা যায় না। এখন প্রচারের যুগে, প্রচার মাধ্যমের যুগে অনেকে খুব অল্পায়াসে হয়তো অনেক নাম করে গেল, কিন্তু সেই নামটা ভীষণ ক্ষণস্থায়ী হয়। তার কারণ হচ্ছে নাম করতে গেলে যে সংগ্রামটার প্রয়োজন, যে স্ট্রাগলটার প্রয়োজন, এটা কিন্তু ভীষণ জরুরি। কারণ পরবর্তী সময় নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আজকে তুমি যদি দেখো যে আমরা এখন এই সিরিয়ালের যুগে বহু চরিত্র যারা অসম্ভব জনপ্রিয় মানুষের কাছে, কিন্তু তারা জনপ্রিয় চরিত্রের নামে এখন তুমি যদি সেই জনপ্রিয়তায় আপ্লুত হয়ে নিজেকে ভাবো যে আমি কি হয়ে গেছি, এটা কিন্তু খুব ভুল ধারণা। তার কারণ স্বনামে পরিচিত হওয়াটা সব থেকে শক্ত। এটা সত্যি কথা, একদম বাস্তব কথা। কারণ আমরা আজও অবধি মহানায়ককে মহানায়কই জানি। অনেক অভিনয় সে করেছেন, অনেক চরিত্র অভিনয় করেছেন। আমরা কিন্তু সেই চরিত্রগুলোকে যখন ওই ছবিগুলি আসে তখন মনে করি হ্যাঁ এই চরিত্রে। কিন্তু এইটা আমার মনে হয়, এটা আমাদের মানে যেহেতু প্রসঙ্গ চলে এলো, এই বিষয়টা খুব মানতেন বোধহয় আমাদের স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায়। ভীষণ। নাহলে কাঞ্চনজঙ্ঘার মতো ছবিতে ওরকম অনামী একজন শিল্পীকে নায়ক হিসেবে দাঁড় করাতেন না। আজ অব্দি কাঞ্চনজঙ্ঘা কিন্তু ওই মানুষটিকে মনে রাখবেন, যে ওই চরিত্রটিকে মনে রাখবেন, এবং এটা বোধহয় খুব জরুরি। আজকে অরিন্দম দা আপনি যে জায়গায় এসছেন এইভাবেই। আমি কি জায়গায় এসেছি আমি সেটা জানি না, কিন্তু একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমার জীবন শুরু মাস্টার অরিন্দম হিসেবে। একদম শিশু শিল্পী। হ্যাঁ, এবারে মাস্টার অরিন্দম হিসেবেই কিন্তু আমি বেশি পরিচিত ছিলাম। সেইখান থেকে এই অরিন্দম গাঙ্গুলিতে পৌঁছনো, এটা যে কি সংগ্রামের ভাবতে পারবে না। যে কারণে ছোটবেলা থেকে যারা আসেন, এমন অনেক মানে বিরল প্রতিভা এসেছেন ছোটবেলা থেকে, কিন্তু তারা ওই মাস্টারেই ফুরিয়ে গেছেন, আর নয়তো অনেক বছর বাদে হয়তো এসেছেন। কিন্তু এই যে মাস্টার থেকে চলতে 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 ধীরে 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 অরিন্দম গাঙ্গুলিতে এসে পৌঁছনো, এটা কিন্তু খুব কষ্টের পথ। এটা খুব কষ্টের পথ, এবং আপনি সেটা সফল হয়েছেন। আজকে যে সফলতার মধ্যে আমরা বসে আছি আপনাকে নিয়ে, আজ 50 বছর এই জগতে, সত্যি এটা কিন্তু অত সহজ ছিল না। আসবো কেন ছিল না আবার এই প্রসঙ্গে। সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ হ্যালো। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন দাদা? হ্যালো নমস্কার, অন্ডাল থেকে বলছি। কোথা থেকে বলছেন? অন্ডাল থেকে। আচ্ছা, আপনার নাম কি? অন্ডাল থেকে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম চঞ্চল হাজরা। আচ্ছা বলুন দাদা, বলুন। হ্যাঁ সুপ্রভাত অরিন্দম দা। হ্যাঁ, সুপ্রভাত সুপ্রভাত। হ্যাঁ দাদা, কি বলবো, আপনি তো আমাদের মানে চলচ্চিত্র জগতের একটা অসাধারণ শিল্পী। আর ধন্যবাদ আপনাকে, আপনাকেও ধন্যবাদ। আপনার সকল শিল্পীদেরকে আমি ধন্যবাদ জানাই। আর দাদা প্রথমেই বলছি, আপনাদের একটা যে আপনার অন্ডালের যে দুর্ঘটনাটা ঘটেছিল, তারপরে যে আপনি মায়ের আমাকে কৃপা লাভ অন্ডাল পেয়েছিলেন, শুনেই ওটা মনে করিয়ে অসাধারণ। দিলেন। সেই ঘটনাটা যদি একটু ব্যক্ত করেন, কি হয়েছিল? নিশ্চয়ই, আমি আমরা বলছি। এখনো চেয়ে আছি কিভাবে কৃপা লাভটা পেয়েছিলেন। আমি বলছি এই কথা। আমি অন্ডালে থাকি, আপনার ওই মুখে শোনার জন্য এখন আগ্রহী আছি যে মায়ের কৃপা, এই যে এখন ভুইফোর জ্যোতিষী অনেক এসছে, তারা মা থেকে করে, এই যে আজ বৃহস্পতিবার মায়ের বার, আজকে মায়ের নিয়ে গান হচ্ছে, আজ খুব আমি আনন্দিত। ভীষণ ভালো লাগলো দাদা। অন্ডালে থেকে আপনি ফোন করলেন। উনি একটা তথ্য অন্ডালের দিলেন একটা, কিন্তু। হ্যাঁ অন্ডালের আপনার এই তথ্যটা আমার মনে হয় আজকে আপামর জনগণ, সিটি ভিএনের যারা দর্শক তারা শুনবেন অনেক দূর দূরান্তের, এবং তার সঙ্গে আমিও শুনবো। হয়েছিলটা কি? উনি মায়ের কৃপা বলছেন, কি হয়েছিল? একদমই মায়ের কৃপাই। কারণ জীবনে চলতে চলতে আমি কিছু কিছু জিনিস একটু মেনটেন করে চলি। তো সেই ক্ষেত্রে, এই ক্ষেত্রে বোধহয় আমার একটু পদস্খলন ঘটেছিল। পদস্খলন মানে কি, আমি একটু লোভ করেছিলাম। তখন সাধক বামাখ্যাপা সিরিয়াল পুরো দমে চলছে। সেই সময় আমি যাত্রার একটি প্রস্তাব গ্রহণ করি, সেটাও সাধক বামাখ্যাপা নিয়ে। আচ্ছা আচ্ছা। কিন্তু সেখানে হয়তো আমার ভক্তিটা কম ছিল,
অর্থ উপার্জনের ইচ্ছাটা বেশি ছিল, তো সেটা বোধহয় মা ভালো চোখে নেননি। তো এইটা যখন প্রথম রিহার্সালের পর যখন শো করতে আমরা বেরোই, ইনিশিয়ালি প্রচুর শো মামা খ্যাপার, মানে আমি জাস্ট সেকেন্ড শোটা করতে যাচ্ছি। ওই ফেরার পথে রঘুনাথপুরে শো ছিল, সেই শো দারুণ শো হয়েছে। ফেরার পথে অন্ডালে আমি দুর্ঘটনায় পড়ি এবং দাঁড়িয়ে থাকা একটি লরিকে আমার গাড়ি মারে এবং দাঁড়িয়ে ছিল। এবং ইনফ্যাক্ট এই ধরনের দুর্ঘটনায় খুব একটা বেঁচে কেউ ফেরেননি এখনো পর্যন্ত। তো চালক যিনি তিনি মারা যান। আরে বাপরে। কিন্তু আমার যেটা অলৌকিক কাণ্ড ঘটেছিল, সেটা যদি তুমি অলৌকিক বলো অলৌকিক, কিন্তু আমি মনে করি সেটা অলৌকিক। আমি কিন্তু এর কোনোটাই কিছু অনুভব করতে পারিনি। অদ্ভুতভাবে দুর্ঘটনা ঘটার ঠিক একটু আগে আমি সেন্সলেস হয়ে যাই। এবার আমি তো জানি না যে দুর্ঘটনা ঘটবে, তাহলে আমি সেন্সলেসটা হলাম কেন? এমনি হঠাৎ করে হঠাৎ সেন্সলেস করে, হয়ে গেছে? হঠাৎ করে। আরে বাবা। এবং দুর্ঘটনা ঘটে গেল, সব কিছু হলো। আমার জ্ঞান ফেরে তখন, যখন আমাকে পুলিশ ওই গাড়ি থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে তুলছে। এই যে ইন বিটুইন যে ঘটনাটা, আমার কাছে কিন্তু কিচ্ছু নেই। পরে যখন আমাকে হাসপাতালে ডাক্তাররা জিজ্ঞেস করছেন যে কি ঘটেছিল আপনার, আমি কিন্তু কিছু বলতে পারছি না, আমি কিছু জানিই না। অর্থাৎ এই শাস্তিটা আমাকে মা দিলেন ঠিকই, কিন্তু আমাকে ওই ব্যথাটা পেতে দিলেন না, বাঁচিয়ে দিলেন। পরবর্তী সময় যেটা হলো যে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, সাধক বাবা খেপা সিরিয়াল মাথায় হাত দিয়ে বসেছিল, সেটা সব ঠিক আছে। কিন্তু ওই যে মুহূর্তের ওই যে একটা কি জানো তো, দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনা এটা সারিয়ে নেওয়া যায়, কিন্তু এই যে ট্রমাটা, এই ট্রমাটাকে বেরোনো, এই ট্রমাটা কিন্তু মা আমাকে দেননি। এটা অদ্ভুত, বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমরা ভাবতে পারছি না এরকমও হয়, যেরকম ঠিক আগেই উনি সেন্সলেস হয়ে গেলেন, যেটা কোনো আঘাত না, কিছু না, হঠাৎ করে জ্ঞান হারিয়ে যাওয়া। এটা সত্যি ঈশ্বরের কৃপা এবং কিছুটা এই কথাটা উনি ওনাকে ধন্যবাদ যে এইটা সত্যি দাদা, অজানা তথ্য উনি বললেন। আপনি অন্ডাল থেকে ফোন করেছিলেন, আপনার জন্য আমরা এই তথ্যটা আজকে জানতে পারলাম যে আমাদের চলার পথে না ঈশ্বর সব সময় আমাদের দিকে নজর রেখেছেন। এইটা যদি আমরা সচেতন মনে ভাবি যে আমরা যাহাই করি না কেন, তাহা সবই ঈশ্বরের চোখের সামনেই হচ্ছে, সুতরাং আমরা অনেকটা নিজেদেরকে সামলে নিতে পারবো মনে হয়। আমাদের অনুষ্ঠান চলছে দীপাঞ্জলি, একদম শেষ লগ্নে আমরা পৌঁছেছি। বেশ গল্প এবং তার সঙ্গে গানের সঙ্গে আমরা একসাথে পথ চলছে আপনাদের নিয়ে, এবং অবশ্যই আমাদের সঙ্গে অরিন্দম গাঙ্গুলি রয়েছেন। আর অরিন্দমদা বলছিলেন যে সেই মাস্টার অরিন্দম থেকে অরিন্দম গাঙ্গুলি যাত্রাটা খুবই কঠিন এবং বেশ লড়াকু মানসিকতা নিয়ে আজ 50 বছর তার অভিনয়ের জগতে তিনি পূর্ণ করেছেন, এবং অবশ্যই সঙ্গীত জগতে তার জনপ্রিয়তা আজ আমরা আভাস পাচ্ছি। তাই বিরতির পর যখন এলাম, একটি গানেই আমরা যাব নাকি দাদা? নিশ্চয়ই। বিরতি যাওয়ার আগে আমার দুর্ঘটনা নিয়ে কথা হলো, হ্যাঁ, তো সেই জন্যে একটা মায়ের গান দিয়ে শুরু করি। তোর মতো মা এত আপন, কি আর শ্যামা আমার আছে, তোর মতো মা এত আপন, কি আর শ্যামা আমার আছে, তোর মতো মা এত আপন। তুই যদি মা মুখ ফিরাবি, যাব তবে কাহার কাছে, তুই যদি মা মুখ ফিরাবি, যাব তবে কাহার কাছে, তোর মতো মা এত আপন, কি আর শ্যামা আমার আছে, তোর মতো মা এত আপন। যত ধুলা আমার গায়ে, সেসব মাগো দে মুছায়ে, যত ধুলা আমার গায়ে, সেসব মাগো দে মুছায়ে, কোলে নে মা
হাত বাড়ায় রেখে দে তো বুকের মাঝে কোলে নে মা, হাত বাড়ায় রেখে দে তো বুকের মাঝে, তোর মতো মা এত আপন কি আর শ্যামা আমার আছে, তোর মতো মা এত আপন। সুখে সুখে দুঃখে দিনে রাতে মা তুই আমার থাকিস কাছে, সুখে দুঃখে দিনে রাতে মা তুই আমার থাকিস কাছে, স্নেহ শীতল কলজে তোমার তপ্ত পরাণ কেবল যাচ্ছে, যদি যেতে চাই মা দূরে রাখিস আমায় স্নেহের ডোরে, যদি যেতে চাই মা দূরে বাঁধিস আমায় স্নেহের ডোরে, তোর জীবনে রাখিস নে মা বুকে ধরে, তোর মতো মা এত আপন কি আর শ্যামা আমার আছে, তোর মতো মা এত আপন। তুই যদি মা মুখ ফিরাবি যাব তবে কাহার কাছে, তুই যদি মা মুখ ফিরাবি যাব তবে কাহার কাছে, তোর মতো মা এত আপন কি আর শ্যামা আমার আছে, তোর মতো মা এত আপন। সত্যি সে যদি না আমাদের ডাকে বা আমাদের সেই আশিস দেন, তবে আমরা এগোবো কী করে? আজকে অন্ডালের ঘটনাটা আমরা বিরতির সময় আলোচনা করছিলাম যে এটা একটা আপনাদের কাছে মনে হতে পারে, অনেকের কাছে মনে হবে সত্যি এটা ঈশ্বরের অশেষ কৃপা, অনেকের মনে হবে হ্যাঁ এমনি হয়তো উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা যদি একটু সবসময় বৈজ্ঞানিক চিন্তাভাবনা বাইরে গিয়ে ভাবি, তাহলে মনে হবে হ্যাঁ সেই ক্ষমতা, সেই একমাত্র শক্তি আমাদের সবসময় পাশে থাকেন। সুপ্রভাত, কে আছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত। নমস্কার সুবর্ণা ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন। আপনাকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও কল্যাণশুর বলছি বেহালার থেকে। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, আর আজকে অরিন্দম ভাই এসছেন, অরিন্দম ভাইয়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ নমস্কার, বলুন কল্যাণ বাবু। অরিন্দম ভাই, দীপাবলির শুভেচ্ছা, নমস্কার। আপনাকেও জানাচ্ছি। আপনাকে আমি শুধু একটা কথাই বলবো, হ্যাঁ বলুন। যে অভিনেতা, শিল্পী, রাইটার, মানে লিরিসিস্ট, মিউজিক ডাইরেক্টর, কম্পোজার, কি না আপনি সবকিছু, প্লাস ভীষণ ভালো আপনি গল্প লেখেন, সেটাও শুনেছি। আপনাকে এবং দেবাশিস ভাই এবং প্রত্যেককে সহযোগী যে বন্ধুরা আছেন প্রত্যেককে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি একটিমাত্র মায়ের গানের কথা বলি, বলুন। কারণ সময় নেই। আমার মা তাংহি তারা, যদি এই গানটা না হয়ে গিয়ে থাকে করলে ভালো লাগবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দাদা, এত বিশেষণ দিলেন আপনি অরিন্দম দাকে। আমি একটা বিশেষণ দিই, সব মিলিয়ে একজন ভালো মানুষ। অরিন্দম গাঙ্গুলি একজন ভালো মনের মানুষ, এবং সকলের সঙ্গে, এই যে একটু আগে আমরা বেশ গল্প চলছিল, আমাদের ছবি তোলা চলছিল, খুব স্বাভাবিক, আমরা খুব স্বাভাবিক জীবনযাত্রার মধ্যেই থাকি এবং এভাবেই চলতে ভালোবাসি। অরিন্দম দা কিন্তু আমাদের সঙ্গেই মিশে গেছেন, তার মানে যেখানে উনি যান আমার মনে হয় এটাই অরিন্দম দা একটা বিশেষত্ব। না না, দেখো একটা জিনিস যে আমার জীবনে চলার পথে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সকলের সঙ্গে মিশে চললেই তো তবেই তো চলাটা হয়। আজকে যদি আমার অনুষ্ঠান মানুষের ভালো লেগে থাকে, তার জন্য তোমাদের অবদানের কথাও তো অস্বীকার করা যায় না, তাই না? তোমাদের সকলের অবদান তো সবটা মিলিয়েই তো হয়, একা একা তো কিছু হয় না। এটা ভাবনাটা সব থেকে বড় বিষয় মনে হয়।
আর ঠিক দেখো যে কি গান গানটা গাবো উনি আমরা? অনুরোধ করেছেন সেই গানটি আমার খুব একটা ভালো জানা নেই, হ্যাঁ, তো যেহেতু অনুরোধ করেছেন আমি দু লাইন গাইছি। একদম। আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা, তুমি করুণা ধারা পরাত পরা, মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। আপনার অনুরোধ কিন্তু সঙ্গে সঙ্গেই রাখা হলো। তবে এবার আমাদের অনুরোধে আমরা আবার ফিরবো, কারণ একদম আজ অবধি যখনই স্টেজে ওঠেন অরিন্দম গাঙ্গুলি অ্যাজ এ সিঙ্গার, তখন আমরা সামনে দেখি দর্শকদের মন্ত্রমুগ্ধের মতো, এবং তারাও কিন্তু তাদের শরীরও আন্দোলিত হয়, কারণ সেইভাবে আপনার গানকে পরিবেশন করার একটা না, তবে মাত্রা একটা রয়েছে। জিনিস যে এখন কিন্তু মানে একটা সময় প্রচুর অনুষ্ঠান করতাম এবং সেই অনুষ্ঠানটাই আমার রুটি রুজি জোগাতো, সেটা 50 বছর ধরে এটাই জুগিয়ে আসছে। তবে ফাংশন যেটা বলে সেইটাই আমার রুটি রুজি জোগাতো। কিন্তু বর্তমানে আমি অনুষ্ঠান খুব কম করি, খুব বেছে বেছে করি। তার কারণ হচ্ছে যে আমি মনে করি যে আমার যারা শ্রোতা সেই রকম পরিবেশ যদি আমি পাই তবেই আমি গান করতে যাই। এটা সঠিক কথা, একদম একদম সঠিক। আর এই যে আজকে যেরকম তোমাদের পুরো অনুষ্ঠানে, আজকে যখন প্রথম আমাকে এই অনুষ্ঠানের জন্য অনেক দিন ধরেই তোমরা বলছো, আমার সত্যি কথা আমি সময়ভাবে আমি আসতেই পারছিলাম না। তো আজকে এতদিন পরে এখানে এসে খুব ভালো লাগছে, তোমাদের আন্তরিকতা বেশি ভালো লাগছে। আর এখানে আমি প্রথমে বলেছিলাম যে ওরা বলেছিলেন যে দীপাঞ্জলি অনুষ্ঠান মায়ের গান বাজে, আমি তখন দেখো আমি মায়ের গান সেই অর্থে গাই অনেক, কিন্তু সবটাই আমার বাবা খ্যাপা কেন্দ্রিক, তো আমি একটু অন্য ধরনের গানও করব, কিন্তু এখানে এসে আমি দেখছি বেশি মায়ের গানই তো গাইছি। অদ্ভুতভাবে, এবং সত্যি বলছি এটা আমাদের খুব ভালো লাগলো যে আপনি বললেন আমাদের এই পরিবেশটা আপনার খুব ভালো লেগেছে। একটা মানুষ যখন একটি জায়গায় আসে, সেই পরিবেশ যদি তার মনকে ছোঁয়া, মনে হয় সেখানে সে মন খুলে কথা বলে, অনেক অজানা তথ্য যেমন আপনি আজকে আমাদের দিচ্ছেন, এটা বড় জিনিস। আচ্ছা, এখন কি একটু মায়ের গান থেকে অন্য গানে যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। একদম। এটা তাহলে ওই যে বললাম না যে ফাংশন আমার খুব রুটি রুজি, তো একটা সময় আমি খুব একটা সংকটে পড়েছিলাম। সংকট মানে কি, তখন আমি হংসরাজ রিলিজ করেছে, তারপরের যে ছবিটা সেটাও কিন্তু আমার সুপার ডুপার হিট একটা ছবি, সেটা হচ্ছে মাদার। মাদার, হ্যাঁ। এই ছবিতে আমি আর শর্মিলা ঠাকুর আমাদের দুজনকে নিয়েই গল্প ছিল, মা ছেলের গল্প। এটিও কিন্তু গোল্ডেন জুবিলি হয়েছিল। এখন হংসরাজের সাফল্যে এইগুলো সব চাপা পড়ে যায়। তো যাই হোক, তো এর পরবর্তী সময় তখন আমি সেই অর্থে বিশাল তারকা, হঠাৎ করে একটা খুব বিধ্বংসী বন্যা হয়েছিল 1978 সালে, হ্যাঁ। যে বন্যা বাংলায় খুব কম হয়েছে এরকম বন্যা। তো সেই সময় আমার রুটি রুজির যে মূল মানে সাপ্লাই লাইনটা, সেটা হঠাৎ বন্ধ হয়ে যায়, মানে ফাংশন টাংশন আর ছিল না। তার ফলে খুব আর্থিক সংকটে পড়ে গেছিলাম। একদিকে আমি বিরাট তারকা, এদিকে আমার বাড়িতে হাঁড়ি চড়ে না। এই সময় 1982 খুব সম্ভবত দূরদর্শন তখন, এখনও অবশ্য প্রতি বছরে 9th অগস্ট ওর জন্মদিন পালন করেন। সেই বছর ম্যাক্স মুলার ভবনে জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে, তো আমি গান গাইবার সুযোগ পাই এবং সেই অনুষ্ঠানে এই যায় তোমার মতো যেরকম তুমি যেরকম সঞ্চালনা করছো, সেরকম সেই সঞ্চালনার আসনে ছিলেন সেদিন শ্রদ্ধেয় অনিল চট্টোপাধ্যায়। আরে বাবা, বিশাল ব্যাপার। তো উনি পুরো অনুষ্ঠানটা সঞ্চালক হিসেবে কাজ করেছিলেন। তো আমার যখন পালা এলো, তো উনি তখন অ্যানাউন্সমেন্টটা করেছিলেন যে এবারে আমি যাকে ডাকছি সে কিন্তু আমার কোলে কোলে পিঠেই চড়েছে, সে এখন বড় হয়ে গেছে, তখন আমার গোপ টোপ গজিয়েছে। তো সে ওইভাবে ইন্ট্রোডাকশনটা করেছিলেন। তা সেটাও খুব মানে মানুষ খুব বলতো এটা। এরপরে যে গানটা আমি গাইলাম সেই গানটি
হঠাৎ করে সাংঘাতিক জনপ্রিয় হয়ে গেল এবং আমি আবার ফাংশনের বন্যায় মূল ভেসে গেলাম। জায়গায় ফিরে দেখো, সংকটে পড়লাম, সংকট থেকে আবার উদ্ধার মা হয়ে কিন্তু গেলাম। উদ্ধার করে হ্যাঁ। দিয়েছেন আমাদের। তো সেই গানটি এখনো আজও যে কোনো অনুষ্ঠানে আমাকে গাইতেই হয় এবং সেই গানটি আমি গাওয়ার পর তারপরে মানে এটা একটা অদ্ভুত ব্যাপার, আমি গাওয়ার পর এত জনপ্রিয় হলো গানটা, অনেক আমাদের তো অনেকে যেরকম বলতে শুরু করলেন যে আমাদের তো এটা অনেক আগে আমার গাওয়া ছিল, এ বলছে অনেক আগে গাওয়া ছিল, এগুলো যেগুলো হয় আর কি। সেটা- তবে এটাই বোধহয় খুব সম্ভবত আমাদের শেষ গানের দিকে আমরা যাচ্ছি, খুব আচ্ছা। সম্ভবত একদম এই গানই আমরা শুনবো। এই রেশ নিয়েই আজকে পুরো দিন আপনাদের কাটবে, আমাদের কাটবে এবং অরিন্দম দাকে আবারও আগামী দিনের জন্য আমাদের করজোরে অনেক অনেক অনুরোধ, আবার যেন আপনার আশা হয় আমাদের এই হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠানের সঙ্গে নিশ্চয়ই পথ নিশ্চয়ই, চলা সময় হয়। পেলেই আমি আসবো। একদমই তাই। সুতরাং এই গান দিয়ে আমরা আজকে বিদায় নেব। আরে স্যাং মাসে বলে মাঝি ভাই, আমাকে নাম হাদিও মাঝি ভাই, আমাকে নাম হাদিও। আরে কাল দাড়ি কার হইব বিয়া রে, আমি বই হিরাতি যামু। আরে ও হো মোর কাকুই মাসি মেনকা দিদি বউ হলানি, পাতা ডেঙ্গানি পেশা দুলকি ঠাং দিগিলা জটা বগিলা, আলুক শালুক শালুক নদী মা হইলা মৌরলা, কাল দাড়ি কার হইব বিয়া আজো সান্দানা আইলো রে। আরে ও রে আজো সান্দানা আইলো রে। ইসাহামাসে বলে মাঝি ভাই, আমাকে নাম হাদিও মাঝি ভাই, আমাকে নাম হাদিও। আরে কাল দাড়ি কার হইব বিয়া রে, আরে কাল দাড়ি কার হইব বিয়া রে, আমি ঘটক হইয়া যামু। আরে ও হো মোর কাকুই মাসি মেনকা দিদি বউ ভোলানি, মাথা ডেঙ্গানি পেশা দুলকি ঠ্যাং দিগিলা জটা বগিলা, আলুক শালুক শালুক নদী মা হইলা মৌরলা, কাল দাড়ি কার হইব বিয়া আজো সান্দানা আইলো রে। আরে ট্যাপা হামাসে বলে মাঝি ভাই, আমাকে নাম হাদিও মাঝি ভাই, আমাকে নাম হাদিও। আরে কার দাড়ি কার হইব বিয়া রে, আমি সানাই বাজাতে যাবো। আরে ও হো মোর কাকুই মাসি মেনকা দিদি বউ ভোলানি, মাথা ডেঙ্গানি পেঁচা তুলকি ঠ্যাং দিগিলা জটা বগিলা, আলুক শালুক শালুক নদী মা হইলা মৌরলা, কাল দাড়ি কার হইব বিয়া আজো সান্দানা আইলো রে। মাছেদের বিয়ে নিয়ে একটা গান নিশ্চয়ই বুঝতে পারছো, যে মাছের বিয়ে সেই মাছ নিজে বলছে। দাড়ি কাহা মাছ উঠা বলে রে, আরে ও হো দাড়ি কাহা মাছ উঠা বলে, মোক্ষে নাম হাদিও মাঝি ভাই, মোক্ষে নাম হাদিও। আজকাল আমাকে হইব বিয়া রে, আমি কন্যা ঘরত নেমু। আরে ও হো মোর কাকুই মাসি মেনকা দিদি বউ ভোলানি, মাথা ডেঙ্গানি পেশা তুলকি ঠ্যাং দিগিলা জটা বগিলা, আলুক শালুক শালুক নদী মা হইলা মৌরলা, কাল দাড়ি কার হইব বিয়া আজো সান্দানা আইলো রে। আরে ও রে আজো সান্দানা আইলো রে, আজো সান্দানা আইলো রে, আজো সান্দানা আইলো রে, আজো সান্দানা